থ্যাংক ইউ স্যার। রেকর্ডিং আজকে পাবো না, কালকে পাবো, কারণ নইলে আজকে সন্ধ্যার সময় স্টুডেন্ট অ্যাটেন্ড করবে না। ঠিক আছে? স্ট্র্যাটেজিক আইটি এন্ড কম্পিটিটিভ ফোর্সেস। স্ট্র্যাটেজিক আইটি বলতে এবং কম্পিটিটিভ ফোর্সেস বলতে আমরা কি বুঝি? দুইটা ডিফারেন্ট ওয়ার্ড, দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা ডিফারেন্ট থিং। স্ট্র্যাটেজিক যখন আমরা দেখি, স্ট্র্যাটেজিকের মানেই হলো কৌশলগত। তো আমরা আইটি কে বা ইনফরমেশন টেকনোলজিকে আমরা কিভাবে কৌশলগতভাবে আমরা একটা বিজনেসে অ্যাপ্লাই করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলবো। আর আমরা জানার চেষ্টা করব যে একটা বিজনেসের কম্পিটিটিভ ফোর্স মানে হইলো যে কম্পিটিশনের বাংলা কি? প্রতিযোগিতা। 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 কি কি জিনিসের কারণে একটা কোম্পানি কম্পিটিশনের মধ্যে পড়ে, প্রতিযোগিতার মধ্যে পড়ে যায়, এবং যেখান থেকে আমরা কি উতরে আসার জন্য, যেখান থেকে আমরা রিকভার করার জন্য আমরা সেখানে আইটিটাকে মানে কৌশলগতভাবে আইটিটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, যেটা ইউজ করলে আমরা এই প্রবলেম থেকে বের হয়ে আসতে পারবো। যেমন কম্পিটিটিভ ফোর্স যদি বলি, অনেক ধরনের কম্পিটিটিভ ফোর্স আছে। আমরা মূলত এখানে 5 ধরনের মনে হয় আমরা আলোচনা করব। তোমাকে কিছু এক্সাম্পল দেই। যেমন ধরো এখন ডিমের বাজার অনেক চড়া, তাই না? এক একটা ডিম যদি তুমি কিনো তাহলে 12-13 টাকা কমে কিনতে পারতেছো না। যারা বাজার করো বা যারা মেসে থাকো তারা বলতে পারবো যে এক একটা ডিমের দাম এখন 12-13 টাকা। এর পেছনে কারণ কি? কারণ হইলো আমরা কিছু কারণ থাকতে পারে, আমাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে। যেমন আমরা ফার্স্টে ধরে নিতে পারি যে ডিমের এত দাম, মূল কারণ হইলো মুরগির খাবারের দাম বাড়ছে। ফর এক্সাম্পল, মুরগির খাবারের দাম বাড়ছে, কিংবা ডিমের উৎপাদন সেই পরিমাণ নাই যেটা দিয়ে আমরা ঘাটতি মেটাইতে পারি। সো ঘাটতি আছে, ঘাটতি থাকলে কি হবে? সেটার প্রাইস বাড়বে। আমরা ইকোনমিক্সে এই জিনিসটা পড়ে আসছি যে সাপ্লাই যদি কম থাকে তাহলে এবং ডিমান্ড যদি বেশি থাকে তাহলে কি হবে? প্রাইস বাড়বে না? ইকোনমিক্স মনে আছে? ভুলে গেছি স্যার, বলো। কেউ বলবো না? জি ভুলে স্যার, গেছি। মনে আছে। সাপ্লাই কম থাকলে অথবা যদি ডিমান্ড বেড়ে যায়, মানে ডিমান্ড যদি সাপ্লাইকে সারপ্লাস করে, তাইলে যেটা ফার্স্ট জিনিস যেটা এফেক্ট আসবে সেটা হলো যে প্রাইস বাড়বে। আর যদি সাপ্লাই বেশি থাকে, ডিমান্ড কমে যায়, তাইলে তোমার প্রাইস কমবে। ডাজন্ট ম্যাটার সেটা উৎপাদন খরচ কত, আর ডাজন্ট ম্যাটার কি কত, তোমার প্রাইস কমতে বাধ্য হবে, কারণ বাজারে এই জিনিস থেকে যাবে, কেউ কিনতেছে না, সো এটার প্রাইস কমবে। তো সেম জিনিস হবে এখানে, যে যখন যদি এখন আমরা ডিম কিনা বন্ধ করে দিই তাহলে কি হবে? ডিমগুলো নষ্ট হওয়া শুরু হবে, বাজার থেকে বিক্রি হইতেছে না, সো প্রাইস কমতে থাকবে। কিন্তু যেহেতু আমরা কিনতেছি ডিম এবং আমাদের সেই পরিমাণ সাপ্লাই নাই, সো আমাদের দাম বাড়তে থাকবে। আবার এটাও হইতে পারে যখন একটা জিনিস বেশি হয়ে যায়, যেমন যখন ধরো তোমার এলাকাতে মুদির দোকান আছে 10টা, মানুষ তো আর 10টার পরিমাণ নাই, তখন কি হবে? একটা আরেকটার সাথে কম্পিটিশন করতে গিয়ে একটা আরেকটার থেকে প্রাইস কমাইতে থাকবে। কেউ যদি 5% কমিশন দেয়, যে 100 টাকার জিনিস 95 টাকা দিয়ে তোমাকে দিয়ে দেয়, আরেকজন 94 টাকা দিয়ে দেওয়া শুরু করবে, যে আমার কাছে এসে আমি আরো কমে দিব। এই জিনিসটা হয়। তো এইটা হলো এক ধরনের এই জিনিসটাকে বলবে কি? বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার। কাস্টমারের বার্গেনিং পাওয়ার, বার্গেনিং বাংলাটা আমি বলতে পারবো না, বার্গেনিং পাওয়ারটা বেড়ে যাবে, কাস্টমারের শক্তি বেড়ে যাবে, যে আমি তোমার কাছ থেকে না কিনলেও কোনো অসুবিধা নেই, পাশের দোকানে আমার আছে, এর পাশের দোকানে আছে, আমি 10টা দোকান যাচাই করে তারপরে কিনবো, কোনো অসুবিধা নাই। আবার যখন সাপ্লাই কমে যায় তখন কি হয়? কিসের? দোকানদারের বার্গেনিং পাওয়ার বেড়ে যায়, কারণ তার কাছে যেমন ওই যে কিছুদিন আগে হয়েছিল সয়াবিন তেল নিয়ে, যে সে কৃত্রিম সংকট হোক আর যেভাবেই হোক, সংকট যখন ছিল তখন সে যে দামে বলছে সেই দামে তুমি কিনতে হয়েছে। এখন তোমাকে চিন্তা রাখতে হবে যে তুমি যে প্রোডাক্টটা কিনতেছো কিংবা যে প্রোডাক্টটা তুমি বিক্রি করতেছো সেইটা কতটুকু এসেনশিয়াল নিডের ব্যাপার। যেমন সেটা যদি এখন তেল হয়, তোমার কিচ্ছু করার নেই, তেল আমাকে কিনতেই হবে। আমার যখন 500 টাকা ছিল 5 লিটার, তখনও আমি কিনছি। এখন যখন 972 টাকা, তখনও আমি কিনছি, তখন আমার কিনতে হবে। হ্যাঁ, আমি হয়তো ইউজ একটু কম কম করে, আগে আমি বাজা পুরা খাইতাম বাসায় বানাইয়া, এখন বাজা পুরা খাওয়াটা কমাই দিছি, সেটা করতে পারি। কিন্তু আমি বলতে, যেমন পেট্রোলের প্রাইস, আমি হয়তো আগে ঠিক আছে আমি এমনি রাত্রে একবার ঘুরতে বেরিয়েতাম, এখন ঘুরাটা কমাই দিছি, প্রত্যেকদিন যাইতেছি না। পার্থক্যটা হবে এইখানে। কিন্তু দ্যাট ডাজন্ট মিন আমি কনজিউম করা বন্ধ করে দিই। আমি গাড়ি চালানো বাদ দিয়ে দিতে পারবো না, আমি ডিম খাওয়া বাদ দিয়ে দিতে পারবো না, আমি সয়াবিন তেল ইউজ করা বাদ দিয়ে দিতে পারবো না, আমাকে তেল ইউজ করতে হবে। তো এই কারণে সাপ্লাইয়ের কি বেড়ে যায়?
যে তোমার সাপ্লায়ার, যে তোমার দোকানদার, তার বার্গেনিং পাওয়ারটা বেড়ে যায়। তো এরকম বিভিন্ন ধরনের কি আছে, 5টা ডিফারেন্ট, এই দেখো এখানে অলরেডি এটা কিভাবে বেরোইলো। সো এরকম 5টা কি আছে, সাবস্টিটিউট প্রোডাক্ট যদি থাকে তাহলে তোমার কি হবে, যদি এখন ডিমের একটা সাবস্টিটিউট বের হয়ে যায় তাহলে তোমার ডিমের দাম আবার কমে যাবে। সাবস্টিটিউট বের হয়ে গেছে, মানুষ ওইটা ইউজ করতেছে। নিউ এন্ট্রান্স হতে পারে, এখানে বলতেছে একটা হলো নিউ এন্ট্রান্স, আবার হইতে পারে রাইভালরি। আমরা এগুলো এক্সপ্লেন করবো। রাইভালরি মানে কি? রাইভালরি মানে হইলো রাইভাল মানে কি? বিদ্রোহী, মানে প্রতিপক্ষ। হ্যাঁ, রাইভাল অর্থ কি, বাংলা কি? দুশ্মন, তাই না? এই তোমার এগেইনস্ট পার্টি যারা, তারা তাদের জন্য তোমার কমায় ফেলা লাগতে পারে। একটা সেকেন্ড। তো এরকম 5টা ডিফারেন্ট জিনিস আসবে, যেটা আমরা আমাদের কম্পিটিটিভ একটা ফোর্সের মধ্যে ফেলে দিতে পারি। আমরা এখন প্রথম থেকে শুরু করি। স্ট্র্যাটেজিক আইটি জিনিসটা কি? আমরা বাংলায় অলরেডি বুঝছি যে স্ট্র্যাটেজিক আইটি হলো যে তুমি কৌশলগতভাবে তুমি আইটিটাকে কিভাবে ইউজ করবে। তো আমরা আইটিটাকে কেন ইউজ করবো, আমরা সেটা আগে ফার্স্টে
আচ্ছা, আগে বুঝি স্টেরিয়াইট জিনিস। স্টেরিয়াইট is to view information system as more than a set of technologies that support efficient business operations। এই যে বলছি যে বিজনেস অপারেশনটাকে আরো স্মুথ করার জন্য, আরো এফিশিয়েন্ট করার জন্য আমরা তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। আমি তো তোমাদের কথা ঠিক আমার ছেলে কিগুলো ইউজ করতে করতে আমার এটাকে একদম কি করে ফেলছে, ডিলা করে ফেলছে। ওকে, তো স্মুথ করার জন্য এই যে এখানে বলছে এফিশিয়েন্ট সাপোর্ট এফিশিয়েন্ট বিজনেস অপারেশন। বিজনেসের যেসব অপারেশন আছে, আমরা অপারেশন সাপোর্ট সিস্টেম আমরা কিছু দিন আগে পড়ছি। তো এই অপারেশন সিস্টেম গুলাকে সাপোর্ট করার জন্য, মোর এফিশিয়েন্টলি করার জন্য আইটি হেল্প করতে পারে। বিভিন্ন ধরনের কোলাবোরেশন করার জন্য, এন্টারপ্রাইজ কোলাবোরেশন আর এফেক্টিভ বিজনেস ডিসিশন মেকিং এ আমাদের ডিসিশন মেকিং, আমরা ডিসিশন সাপোর্ট সিস্টেম গত সপ্তাহে পড়ছি। তো ডিসিশন, বিভিন্ন ধরনের ডিসিশন নেওয়ার জন্য স্ট্র্যাটেজিক আইটি আমরা ইউজ করতে পারি। এবং এই আইটি জিনিসটা কি করতে পারে, যে পুরো জিনিসটাকে চেহারা বদলে দিতে পারে। যেমন তুমি যখন প্রত্যেকটা পয়সার হিসাব তুমি জানো তোমার বিজনেসের, যে তোমার বিজনেসে কোন দিকে খরচ হচ্ছে, কোন দিকে, কারণ তুমি আইটি ইউজ করতেছো, কম্পিউটারের সব হিসাব নিকাশ রাখতেছো, বা বিভিন্ন ধরনের অ্যানালাইসিস তুমি কম্পিউটারাইজড ওয়েতে করতেছো। আরেকজন হয়তো মনে মনে করে ফেলতেছে বা মাথার মধ্যে করে ফেলতেছে। সো তার থেকে তোমার এটা মোর অ্যানালিস্টিক হবে, অ্যানালাইসিস করে ডাটা, একদম রিসেন্ট ডাটা নিয়ে অ্যানালাইসিস করে, আর আরেকটা হইলো ধারণার উপর ভিত্তি করে করা। সো তুমি অনেক ধরনের বেনিফিট পাবা, পুরো বিজনেসটাকে, তোমার বিজনেস, দ্য ওয়ে দ্য বিজনেস ওয়ার্কিং, এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে তুমি অনেক বড় অ্যাডভান্টেজ পাবা। তো এই স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম ইজ এনি ইনফরমেশন সিস্টেম দ্যাট ইউজেস আইটি টু হেল্প এন অর্গানাইজেশন টু কিসে তিনটা জিনিসে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাইতে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমি একটু আগে বলছি, অথবা কম্পিটিটিভ রিডিউস করার জন্য, ডিসঅ্যাডভান্টেজ রিডিউস করার জন্য। তুমি হয়তো সবসময় অ্যাডভান্টেজ পাবা না, কিন্তু তুমি ডিসঅ্যাডভান্টেজে আসো। ফর এক্সাম্পল, আরেকজন একটা জিনিস প্রোডাক্ট বানাইতেছে 5 টাকা দিয়ে, তুমি বানাইতে গিয়ে তোমার খরচ পড়ে যাচ্ছে 6 টাকা। এই যে তুমি 1 টাকার একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আসো, কারণ তুমি এটার মার্কেট প্রাইস হলো 60 টাকা। তুমি এখন, সে যে 5 টাকা দিয়ে বিক্রি করতে বানাইতেছে, সে 6 টাকা দিয়ে যদি বিক্রি করে ফেলে তোমার সাথে, তোমাকে কম্পিটিশন থেকে আউট করার জন্য, এবং তোমার যদি উৎপাদন খরচই হয় 6 টাকা, সো তোমাকে উৎপাদন খরচ যে কোনো ভাবে কমাইতে হবে তার সাথে কম্পিটিশনে থাকার জন্য। আর নাহলে তুমি পারবা না, তোমার কোম্পানির লস দিয়ে শেষ হয়ে যাবে। তো এই ডিসঅ্যাডভান্টেজটা মেটানোর জন্য, রিডিউস করার জন্য তুমি স্ট্র্যাটেজিক আইটি ইউজ করতে পারো। এবং মিট আদার স্ট্র্যাটেজিক এন্টারপ্রাইজ অবজেক্টিভস, আরো বিভিন্ন ধরনের যেসব লক্ষ্য আছে, স্ট্র্যাটেজিক লক্ষ্য বা কৌশলগতভাবে তুমি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানির সাথে কম্পিটিশন করার জন্য যেসব লক্ষ্য থাকে, সেগুলা তো তুমি মিট করার জন্য, মিট করা মানে হইলো যে সেইগুলা পূরণ করার জন্য তুমি আইটিটাকে ইউজ করতে পারো। The major role of information systems application in business is to provide effective support to companies' strategies for gaining competitive advantages. কেন তুমি আইটিটাকে ইউজ করবা, কিসের জন্য ইনফরমেশন সিস্টেম তোমার ইউজ করবা, কি দরকার? আমার যদি ইনফরমেশন সিস্টেম ইউজ না করে চলে, তাহলে আমি কেন ইউজ করব? এই কারণে তুমি ইউজ করবা যাতে তুমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করতে পারো, আরেকজনের উপর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে নিতে পারো। এইটার জন্য তুমি আইটিটাকে ইউজ করবা। কারণ তুমি চিন্তা করে দেখো, তুমি একটা, এখন বেশিরভাগ ফার্মেসিতেই কম্পিউটার আছে। আমরা গেলেই দেখি যে বেশিরভাগ ফার্মেসি তাদের আয় ব্যয়ের হিসাব বলো, বিভিন্ন ধরনের ইনভেন্টরিতে কি আছে না আছে, মানে তার স্টকে কি আছে না আছে, সেটার হিসাব রাখার জন্য তাদের কম্পিউটারাইজ সিস্টেম ইউজ করে। এবং এমন যদি তুমি একটা ফার্মেসিতে যাও যেখানে এই কম্পিউটারের সিস্টেমটা ইউজ করে না, তাইলে তাকে কি করতে হবে? সে বিভিন্ন ধরনের সূক্ষ্ম চেঞ্জ গুলা সে বুঝতে পারবে না। যেমন তুমি ধরো, আজকে তুমি একজন সাপ্লায়ার, তুমি একটা ফার্মেসির মালিক, তুমি আজকে কি করছো, একটা জিনিস কিনে নিয়ে আসছো 10 টাকা দিয়ে, 100 পিস। কালকে তুমি নিয়ে আসলা আরো 50 পিস কিনলা, তুমি তখন কিনতে হইতেছে 11 টাকা দিয়ে। তোমার কিন্তু এভারেজ কস্টিংটা ডিফারেন্ট হবে না? নাকি 10 টাকাই থেকে যাবে, অথবা 11 টাকা হয়ে যাবে? কোনটা হবে? 10-11 মাঝখানে একটা কিছু হবে না? 10 এবং 11 মাঝখানে একটা কিছু হবে, বুঝছো? তুমি কিন্তু যদি তুমি কম্পিউটারাইজ সিস্টেম ইউজ করো, তুমি এক্স্যাক্টলি বলতে পারবা
যে ওকে আমার এখন এভারেজ কস্ট হইলো আমার 10 টাকা 20 পয়সা, বুঝছো? আরেকজন কি করবে? আরেকজন বলবে না আমার তো কেনার দামই হইলো 11 টাকা, তো সে 12 টাকা দিয়ে বিক্রি করতেছে, তুমি সেখানে 10 টাকা 20 পয়সা দিয়ে কিনে তুমি 11 টাকা দিয়ে বিক্রি করতেছো, বুঝছো? অথচ দুইজনের কেনা প্রাইসই কিন্তু সেম। একজন কি করতেছে জাস্ট বিকজ হি ইজ নট ইউজিং এনি ইনফরমেশন সিস্টেম, তার কাছে এক্সাক্ট হিসাবটা নাই, সে ধরে নিচ্ছে যে সে 11 টাকা দিয়ে কিনছে, সে 12 টাকা দিয়ে বিক্রি করতে হবে, যেখানে তুমি এক্সাক্টলি জানো যে তোমার 10 টাকা 20 পয়সা দিয়ে কিনছো, সো তুমি 11 টাকা দিয়ে বিক্রি করলে তুমি 80 পয়সা লাভ করতেছো। তুমি একটা স্ট্র্যাটেজিক একটা গেইন পাবা না এখানে? তুমি পাশাপাশি দুইটা দোকানে একটাতে 12 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করতেছে, একটাতে 11 টাকা দিয়ে বিক্রি করতেছে, তুমি কার কাছে যাবা? তুমি যে 11 টাকা দিয়ে বিক্রি করতেছে তার কাছে যাবা, রাইট? তো এইখানে তুমি দেখো জাস্ট বিকজ ইউ আর ইউজিং ইনফরমেশন সিস্টেম, তুমি আইটিটাকে ইউজ করতেছো এবং বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে বা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতেছো যেটা তোমাকে অ্যাকুরেট তথ্য দিচ্ছে, সেখানে তুমি একটা স্ট্র্যাটেজিক গেইন পাবা। The strategic role of information systems involves using information technology to develop, কিসের জন্য তুমি ইনফরমেশন টেকনোলজি ইউজ করবে? একটা প্রোডাক্ট ডেভেলপ করার জন্য তুমি ইউজ করতে পারো, সার্ভিস বেটার সার্ভিস দেওয়ার জন্য তুমি ইউজ করতে পারো, capabilities that give a company major advantages over the competitive forces। এই যে বলছি তুমি 10 টাকা 20 পয়সা তোমাকে ক্যাপেবল করে দিচ্ছে, তোমাকে আরো বেটার করে দিচ্ছে যে যাতে তুমি সার্ভিসটা ভালো দিতে পারো এই জিনিসটা দিয়ে। যে একজনকে তুমি 10 টাকা 20 পয়সা দিয়ে কিনে 11 টাকা দিয়ে বিক্রি করতেছো, যদিও তুমি আজকে দিনে হয়তো এই প্রোডাক্টটা ঠিকই 11 টাকা দিয়ে কিনছো, কিন্তু তোমার স্টকের এখনকার অবস্থায় তোমার স্টকের এভারেজ কস্ট হলো 10 টাকা 20 পয়সা, বুঝছো? So তোমাকে এই অ্যাডভান্টেজ গুলো দিবে, এই কম্পিটিটিভ ফোর্সে তোমাকে এইখানে এগিয়ে দিবে, মোর অ্যাডভান্টেজ দিবে কম্পিটিটিভ ফোর্সে ফেস করার জন্য। হ্যালো, this is accomplished through a strategic information architecture which is a collection of strategic information systems। এই যে একটা আর্কিটেকচার, এই যে একটা সিস্টেম দাঁড় করাইছো তুমি, এটা কি? এটা হলো স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম that support the competitive position and strategies of a business enterprise। So a strategic information system can be any kind of information system, তুমি যে কোনো ধরনের ইনফরমেশন সিস্টেম ইউজ করো, তুমি হইতে পারে তুমি এক্সেল ইউজ করতেছো, হইতে পারে তুমি একটা কাস্টমাইজ সফটওয়্যার ইউজ করতেছো, তুমি সফটওয়্যার ফার্মকে তুমি অর্ডার দিয়ে তুমি বানিয়ে নিছো, যে কোনো ধরনের তুমি যে কোনো ধরনের যদি তুমি ইনফরমেশন সিস্টেম তুমি ইউজ করো, সেটাই তোমাকে কিছু না কিছু স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দেওয়া শুরু করে দিবে। টু হেল্প এন অর্গানাইজেশন গেইন এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, রিডিউস এ কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজ। এই যে একটা আমি একটু আগে বললাম যে 10 টাকা 20 পয়সা দিয়ে কিনা তুমি 11 টাকা দিয়ে, এটা একটা আরেকটা কোম্পানির জন্য স্ট্র্যাটেজিক ডিসঅ্যাডভান্টেজ হইতে পারে। যারা আইটি ইউজ করতেছে না তারা মনে করতেছে তাদের কেনা প্রাইস ছিল 11 টাকা, সো সে জানতেছে না এক এক দিন এক এক প্রাইসে হয়তো একটা জিনিস বিক্রি হয়, আজকে হয়তো 10 টাকা দিয়ে তুমি কিনছো, কালকে 11 টাকা দিয়ে, পরশুদিন হয়তো তুমি 10 টাকা 50 পয়সা দিয়ে কিনবা, সো তুমি জানবা না। এমনও হইতে পারে একটা সময় তুমি মনে করতেছো যে যে প্রাইস দিয়ে তুমি কিনছো এর থেকে আসলে বেশি দাম দিয়ে তুমি কিনছো, কারণ তোমার এভারেজ কস্টিং তুমি এখন বুঝতেছো না তোমার কি কত, তোমার এখনকার কেনা দাম কত। এমনও হইতে পারে তুমি ধরে নিচ্ছ যে আমি 10 টাকা 20 পয়সা দিয়ে কিনছি, আসলে তোমার কিনা হয়তো 10 টাকা 30 পয়সা, এভারেজ কস্ট করে হয়তো তোমার দাম এটা 11 টাকা 30 পয়সা। তো তুমি হয়তো তখন বুঝতে পারবা না। তুমি যেমন আমি এই জিনিসটার একটা এক্সাম্পল দিই, তুমি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনছিলা, প্রথম দিন কিনে তুমি বিক্রি করছো 100 পিস কিনছিলাম, পরের দিন 11 টাকা দিয়ে কিনছো তুমি 200 পিস, বা তুমি 1000 পিস কিনছো 11 টাকা দিয়ে, ঠিক আছে? কিন্তু তুমি ধরে নিচ্ছ মনে মনে যে আমার তো আগের দিনও কিছু কিনা আছে, আজকের দিনও কেনা আছে, তো আমার মনে হয় 10 টাকা 50 পয়সার মতো মনে হয় আমার এভারেজ কস্টিং। সো তুমি কি করলা? 11 টাকা দিয়ে বিক্রি করা শুরু করে দিলা, বা 10 টাকা 90 পয়সা দিয়ে বিক্রি করা শুরু করে দিলা। তোমার এভারেজ কস্টিং তুমি হয়তো হিসাব করে দেখবা যে 11 টাকা, আসলে 11 টাকা 95 পয়সা, তুমি 5 পয়সা করে লস দেওয়া শুরু করে দিচ্ছ, তুমি বুঝতেছো না যে কখন তুমি লস দেওয়া শুরু করছো, তোমার কোম্পানি কখন তোমার লস দেওয়া শুরু করছে। স্পেশালি এইসব জিনিসগুলা কমপ্লেক্স হয়ে যায়, কমপ্লিকেটেড হয়ে যায় কখন? যখন তোমার অনেক ধরনের প্রোডাক্ট থাকে। ফর এক্সাম্পল বসুন্ধরার মনে হয় কয়েক হাজার টাইপের প্রোডাক্ট আছে, ডিফারেন্ট প্রোডাক্ট আছে। তোমাকে এক্স্যাক্টলি জানতে হবে আমার কোনটাতে কত আছে, কোনটাতে আমার এখন মার্জিন কত, কি পরিমাণ টাকা দিয়ে আমাকে মিনিমাম বিক্রি করতে হবে। তুমি একটাতে লাভ করতেছো আর একটাতে লস দিয়ে হয়তো তোমার লাভ শেষ করে ফেলতেছো। সো এই জিনিসটা যাতে না হয় এটার জন্য আমরা ইনফরমেশন টেকনোলজিকে ইউজ করব। এরপরে মূল যেটা, এটা কোয়েশ্চনটা আসবেই, মিড টার্মে তোমাদের আসবেই, কম্পিটিটিভ ফোর্স এক্সপ্লেইন করা। নিজের ভাষায় এক্সপ্লেইন করো। আমি যখন নিজের ভাষায় এক্সপ্লেইন করি তোমাদের বই থেকে হুবহু স্লাইড তুলে দিও না, মার্ক কমবে।
আমি স্লাইড যদি কেউ মুখস্থ দেখি লিখে দিচ্ছে তাইলে আমি ফুল মার্ক দিই না। টু সাকসিড কম্পিটিটিভ ফোর্স জিনিসটা কি? টু সাকসিড এ বিজনেস মাস্ট ডেভেলপ স্ট্র্যাটেজিস টু কাউন্টার দিস বিলো ফোর্সেস। এই 5টা ফোর্সকে তোমাকে কন্ট্রোলে রাখতেই হবে যদি তুমি সাকসেসফুল হতে হয়। যে আমার যে কম্পিটিটিভ ফোর্স আছে 5টা, এই 5টাকে আমি মাস্ট আমার আন্ডারে রাখতে হবে, আমার কথা অনুযায়ী এই 5টা কাজ করতে হবে। ফার্স্ট জিনিস কি? রাইভালরি অফ কম্পিটিটরস উইদিন ইচ ইন্ডাস্ট্রি। একই ধরনের প্রোডাক্ট 10টা ডিফারেন্ট কোম্পানি বিক্রি করতেছে, ঠিক আছে? এইটাকে তোমার কন্ট্রোলে রাখতে হবে যে তুমি এই 10টার উপর তোমার অ্যাডভান্টেজ থাকতে হবে, এই 10টা যেন তোমার মাথার উপর উঠে না যেতে পারে। তুমি যেন এই 10টা, হ্যাঁ তুমি এখন তুমি বলতে পারো শুধু কি স্যার প্রাইস দিয়েই করা যায় এটা, যে আমি তার থেকে কম দামে বিক্রি করতেছি? না, তুমি তাকে তার থেকে বেটার প্রোডাক্ট দাও, সেটা হইতে পারে। হইতে পারে না আমরা বেশি ভালো জিনিস আমরা একটু বেশি দাম দিয়ে কিনি না, কিনো? জি স্যার। এই তোমরা কি আসো নাকি? অনেক সময় স্যার এটা আমরা করি স্যার। হ্যাঁ, অনেক সময় আমরা করি। যেমন তুমি জুতা কেনার সময় ব্র্যান্ডের জুতা কিনো, আবার কিন্তু বন্দরে আবার কম দামের জুতা পাওয়া যায় না, কিন্তু আমরা কি ব্র্যান্ডেডটা কিনি। সো তুমি সবসময় যে প্রাইস দিয়ে একটা জিনিসকে জাস্টিফাই করে ফেলতে পারবা এরকম কোনো কথা নেই। তোমাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে যখন তুমি যাবা তখন তোমাকে এইটাও চিন্তা রাখতে হবে যে কোয়ালিটিগতভাবে আমি কোন জিনিসটা পাচ্ছি, কোয়ালিটি কি। কোয়ালিটি যদি বেটার হয় আমি ঠিক আছে, কোনো অসুবিধা না, আমি বেশি দাম রাখতে পারি। যেমন আমরা যদি একটা নাইকির টি শার্ট কিনতে যাই তাহলে হয়তো দেখবা যে 8-10 হাজার টাকা দাম, কিন্তু বাজারের টি শার্ট 600 টাকা 500 টাকা দিয়েও আছে, আবার 50 টাকার টি শার্টও আছে। সো তুমি বলতে পারবা না যে 50 টাকার টি শার্ট আর নাইকির টি শার্টের কোয়ালিটি সেম। তুমি ব্র্যান্ড ভ্যালু বানিয়ে তুমি করতে পারো, বিভিন্ন ভাবে তুমি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিতে পারো, এখানে রাইভালরিকে তুমি কন্ট্রোলে রাখতে পারো। আবার তুমি কি নাই এত ভালো না তোমার কি বলে তোমার কোয়ালিটি কিংবা এত কি না, তুমি যদি এখন বলো যে নাইকি যদি 10,000 টাকা দিয়ে বিক্রি করতে পারে আমিও পারবো, তাহলে তো হবে না। তোমাকে তখন তার সাথে কম্পিট করার জন্য তোমাকে 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে বিক্রি করতে হবে, যাতে তার সাথে তুমি কম্পিট করতে পারো, তার সাথে তুমি থাকতে পারো। সে যদি 500টা বিক্রি করে তুমি যাতে 50,000টা বিক্রি করতে পারো সেই টার্গেট তোমাকে রাখতে হবে, কারণ নাইলে তোমার প্রফিটেবল হবে না, তোমার খরচ ঠিকই আছে। তো তারপরে নিউ এন্ট্রান্স ইনটু এন ইন্ডাস্ট্রি এন্ড রিস্ক মার্কেট। নিউ এন্ট্রান্স হতে পারে, আমরা নর্মালি বাংলাদেশে কি দেখি, একটা দুধের দোকান হয়েছে, কি বলে দুধওয়ালা, এরপরে আরো 50টা হয়ে গেছে, ঠিক না? বা একটা জায়গায় তোমার একটা দোকান ভালো চলতেছে, একটা ফার্মেসি ভালো চলতেছে, পাশাপাশি দেখা যায় যে 50টা ফার্মেসি হয়ে গেছে। তো নিউ এন্ট্রান্স আসতে পারে, এটাকেও কন্ট্রোল করার উপায় আছে। আমরা এগুলো পড়বো যে কিভাবে এটাকে কন্ট্রোল করা যায়, কন্ট্রোলে রাখা যায়। যে নিউ এন্ট্রান্স যদি তুমি আটকাইতে হয় তাহলে কি করতে হবে বলো তো? কি করতে পারো তুমি নিজেদের আইডিয়াতে বলো, কি কি করা যায়? কেউ আইডিয়া দিতে পারবা? জি না স্যার। কোনো চিন্তা নাই বেটা, অনেকভাবে তুমি করতে পারো। যেমন ধরো তুমি আমার এখন একটা ফার্মেসি আছে, তুমি এসে আমাকে জিজ্ঞেস করলা যে ভাই আপনার ফার্মেসি তো ভালোই চলতেছে, আমি একটা চিন্তা করতেছি ফার্মেসি দিব। আমি তখন কি করবো? বলবো হ্যাঁ ফার্মেসি দেন এই কথা বলবো? নাকি বলবো ভাই দেখতে তো মনে হইতেছে অনেক, আসলে ভাই দিন শেষে 2 টাকা থাকে না, এই ইলেকট্রিসিটি বিল দিয়ে এই দিয়ে সেই দিয়ে, বলি না আমরা এরকম, বিজনেসম্যানটা বলে জি না? জি স্যার। ডিসকারেজ করতে পারি স্যার। ডিসকারেজ করতে পারো, ভেরি গুড, এই তো তোমার বলতে পারতেছো, ডিসকারেজ করে তুমি আটকায় রাখতে পারো। আবার তুমি কি করতে পারো, তুমি প্রোডাক্টের প্রাইস এমন জায়গায় তোমার অনেক টাকা আছে, কয়েকশো কোটি টাকা নিয়ে তুমি আছে, তোমার আছে, তোমার কাছে 1 মাস লস দেওয়া কোনো ব্যাপার না, 1 মাস 2 মাস তুমি লসে বিজনেস চালাইতে পারবা, কারণ তোমার টাকার কোনো সীমা নেই। তুমি তখন কি করবা? 5 টাকা দিয়ে কিনে 4 টাকা দিয়ে বিক্রি করে দেওয়া শুরু করো। আমি কি পারবো টিকে থাকতে? আমি ছোটখাটো একজন বিজনেসম্যান, আমি কি তোমার সাথে মার্কেটে টিকে থাকতে পারবো? জি না স্যার। আমি মার্কেট থেকে আউট হয়ে যাব, বুঝছো? সো বিভিন্ন ভাবে করে একটা বিজনেস বিভিন্ন ভাবে এই জিনিসগুলা কন্ট্রোল করার চেষ্টা করে। যে তারপরে ধরো তুমি আবার এটাও করতে পারো, তুমি উপরের মহলে তোমার কি আছে, জানাশোনা আছে, তুমি তার লাইসেন্স আটকে দিতে পারো। অনেকভাবেই এই জিনিসটা করা যায় নিউ এন্ট্রান্সকে আটকানোর জন্য, বা রাইভালরি অফ কম্পিটিটরস কি করার জন্য অনেকভাবে, নৈতিকভাবেও করা যায়, অনৈতিকভাবেও করা যায়, বিভিন্নভাবে করা যায়। তো মূল জিনিস হলো তুমি নিউ এন্ট্রান্সকে তুমি আটকাইতে হবে, যদি আটকাইতে না পারো তাহলে নিউ এন্ট্রান্সকে নিয়ে যাতে তুমি কোনো ধরনের ইনসিকিউরিটি না ভুগতে হয় সেই ব্যবস্থা তোমাকে নিতে হবে। যে তার থেকে তুমি বেটার প্রোডাক্ট বিক্রি করতেছো, কিংবা তার থেকে তুমি প্রাইসে কম দিচ্ছ,
কিংবা তার থেকে তুমি সার্ভিস ভালো দিচ্ছ। যেমন আমরা যারা গ্রামীণ ফোনের ইন্টারনেট কি ইউজ করি, মোবাইল ইউজ করি, সবাই বলি না যে গ্রামীণ ফোন চুর, বলি বেশি টাকা রাখে, এই আসলেই। রাখে, সেই রাখে। হ্যাঁ, আসলেই। তারপরে সত্যি স্যার এটা। তারপরেও তার কাস্টমার সবচেয়ে বেশি কেন? বলো, অ্যানালাইসিস করে বলো। কেন স্যার? তুমি নিজে বলো, নিজে তো জানার কথা, নিজে বুঝার কথা। কেন তার মার্কেট কাস্টমার পেয়ে সবচেয়ে গেছে বেশি? স্যার। মার্কেট পেয়ে গেছে, মার্কেট থেকে বেরোয় আসার মানুষের অভাব নেই, বেরোয় যেতে পারি, তারপরে কেন অনেকে যায় না? এত বছর ধরে কেন যাচ্ছে না? যে একটা একদিন দুই দিন হ্যাসেল তো আছে ব্যাপার স্যার, না। সিম চেঞ্জ করলে না, তুমি আমি আপনার না হয় তুমি তো সেই দিন সিম নিয়েছো, 2-3 বছর হয়েছে, 4 বছর হয়েছে, না হয় 5 বছর হয়েছে। তখনও তো তারা এরকম বেশি দামি রাখতো। তুমি কেন গ্রামীণ ফোন নিছো? অন্যটা স্যার নিলা না কেন? ব্র্যান্ড ভ্যালু স্যার। স্যার গ্রামীণ ফোন নেই নাই স্যার। ভেরি গুড, ব্র্যান্ড ভ্যালু একটা ফ্যাক্টর। আরেকটা হইলো যে তুমি জানো যে আমি যদি গ্রামের দিকে যাই তাইলে আমি অন্যদের নাও পাইতে পারি। সো তার নেটওয়ার্ক কাভারেজ বেশি, ঠিক না? হ্যাঁ, শহরের মধ্যে হয়তো রবি অনেক ফাস্ট, শহরের মধ্যে হয়তো কি অনেক ফাস্ট, কি বলে এয়ারটেল অনেক ফাস্ট। কিন্তু তুমি শহরে বাইরে যাও, একটু গ্রামের দিকে যাও, দেখবা যে অনেকগুলা মোবাইল ফোনেরই কোনো নেটওয়ার্ক নেই। হয় না এরকম? দেখছো এরকম? আমি নিজে দেখছি, গ্রামীণ ফোন ছাড়া অন্য জি কারোর স্যার। নেটওয়ার্ক নেই। আবার আমি এক আমার জায়গায় গ্রামে গেছিলাম, স্যার এয়ারটেল চলে, এই গ্রামীণ ফোন চলে না। হ্যাঁ, দুইটাই আছে, যে কারণে হয়তো নাইলে তো এয়ারটেলে কোনো কাস্টমার থাকতো না। আমি যেমন কিসে গেছি, এটা কি বলে, যখন কেওক্রাডং গেছিলাম, ওইখানে পুরো এদিকে রামু থেকে শুরু, রামু না, আরেকটু আগ থেকে শুরু করে টেলিটক ছাড়া অন্য কারোর নেটওয়ার্ক, অন্য একটা কোম্পানির একটা নেটওয়ার্ক নেই, শুধু টেলিটকের আছে। ওইদিকে সব মানুষ টেলিটক ইউজ করে, মানে এছাড়া কোনো নেটওয়ার্ক নেই। বুঝছো? তো তুমি যদি এখন গ্রামের দিকে তোমার যদি বিজনেস থাকে, তাহলে তুমি কি করবা? তুমি টেলিটক নিবা, বা ওই এলাকাতে যদি তোমার বিজনেস থাকে তুমি টেলিটক নিবা, ঠিক না? তো এটাও একটা কি আছে যে তুমি বিভিন্ন, কেন আমরা অনেক সময় প্রাইস বেশি রাখার পরেও আমরা মার্কেট বেশি থাকি? সবসময় যে এটা প্রাইস দিয়ে যাচাই হয় তা না, প্রাইস দিয়ে সবকিছু যাচাই করা যায় না। আমরা বেটার সার্ভিসের জন্য কিংবা বেটার প্রোডাক্টের জন্য, বেটার এনভায়রনমেন্টের জন্য আমরা অনেক সময় বেশি টাকা খরচ করতে রাজি থাকি। যেমন তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল দিই। আমরা এডুকেশন নিয়ে একটা কি করি, আহ, একটা স্কুল এয়ার কন্ডিশন করা, আর একটা স্কুলে এয়ার কন্ডিশন নাই, দুইটাতেই প্রাইসের ডিফারেন্স আছে। তার মানে কি এয়ার কন্ডিশন স্কুল কি পাবে না? স্টুডেন্ট পাচ্ছে না? পাচ্ছে, পাচ্ছে না? ঠিকই পাচ্ছে। কারণ যারা হয়তো একটু আমাদের মতো মানুষ, যারা এফোর্ড করতে পারি 3-4 হাজার টাকা বেতন, তারা কি চিন্তা করি, এয়ার কন্ডিশন দেখে আমরা হয়তো চিন্তা করি, ও এই স্কুল তো মনে হয় ভালো হবে। করি না এরকম অনেক সময়? চাকচিক্য জি স্যার, দেখে, অনেক চিন্তাই তো জাকজমক মাথায় আসে। দেখে, জাকজমক দেখে আমরা অনেক সময় মনে করি যে এই জিনিসটা ভালো। তুমি একটা ইলেকট্রিকের প্রোডাক্ট কিনবা, তুমি দেখবা যে ওই আম্বরখানাতে ট্রান্সকমের কিসে যাচ্ছ, শোরুমে যাচ্ছ, তুমি রাস্তার পাশে একজন বিক্রি করতেছে তার কাছে যাচ্ছ না, অথচ সেম প্রোডাক্ট বিক্রি করতেছে, সেম প্রোডাক্ট বিক্রি করতেছে, এটা ছোট্ট দোকানে বিক্রি করতেছে। আমরা নর্মালি কি করি, একটা দামি জিনিস কিনতে গেলে আমরা কি করি, শোরুমে চলে যাই না? শোরুমে কিন্তু কোনো ডিসকাউন্ট দেয় না, কিন্তু ওই ছোট দোকানদার হয়তো ডিসকাউন্ট দিচ্ছে, তারপর আমরা শোরুমে চলে যাই, মনে করি যে না, এ হয়তো 2 নম্বর প্রোডাক্ট দিয়ে দিবে, এর ভরসা নাই, কোম্পানি থেকে গিয়ে কিনি, ওরা এত বড় দোকান, এরা আমার সাথে খারাপ জিনিস বসাবে না। আছে না এরকম? করি না? তো সব সময় যে আমরা টাকা দিয়ে বা কি দিয়ে আমরা এটাকে যাচাই করে ফেলতে পারবো, জাস্টিফাই করে ফেলতে পারবো, এরকম কোনো কথা নেই। বিজনেসে এই জিনিস কাজ করে না যে একটা জিনিসের দাম কম মানেই এটা আমার বেশি চলে যাবে, বেশি চলবে। তুমি দাম কমাইতে হবে, হ্যাঁ। তুমি কখন কমাবা? যদি তোমার কোয়ালিটি সেম না থাকে, তোমার অবশ্যই কম দামে বিক্রি করতে হবে। তুমি বলতে পারবে না যে আমার লেস কোয়ালিটির একটা জিনিসকে আমি অন্যদের থেকে বেশি দামে বিক্রি করে ফেলি, তাহলে তো মানুষ আমার কাছ থেকে কিনে ফেলবে। যে বেশি দাম দেখে মনে করবে যে আমারটা ভালো প্রোডাক্ট। হ্যাঁ, 2 দিন হয়তো কিনবে, 3 নাম্বার দিন থেকে তুমি শেষ হয়ে যাবে। তোমারটা একবার ইউজ করলে আর সেকেন্ড বার ইউজ করবে না, কারণ তোমার সার্ভিস ভালো না। সো তুমি হয়তো একটা লিমিটেড টাইমের জন্য একটা গেম পেয়ে যাবা, হয়তো 1 সপ্তাহ, 1 মাস, 6 মাস, এরপরে তোমার এটার ফল করবেই। তো মানুষ যখনই অনুধাবন করবে, তোমার রিটার্নিং কাস্টমার হয়তো আসবে না।
রিটার্নিং কাস্টমার মার্কেটে তোমার নামে বদনাম ছড়ায় যাবে যে তুমি ভালো প্রোডাক্ট না তোমার এটা। তো এটা হইতে পারে। আবার দেখো তুমি এটা চিন্তা করে দেখো, ওয়ালটনের কথা চিন্তা করো। আমরা জানি সবাই যে ওয়ালটনের প্রোডাক্ট ভালো না, তাই না? জানো না নাকি জানো? ওয়ালটনের প্রোডাক্ট ভালো নাকি খারাপ, তোমাদের কি ধারণা? স্যার ভালো স্যার। ভালো? এখন ভালো করতেছে স্যার, বেটার এখন- করতেছে ওরা আগের থেকে। এখন বেটার করতেছে। প্রথম দিকের অবস্থা কি ছিল? সবচেয়ে খারাপ ছিল, চায়নার অবস্থা, জঘন্য চায়না টাইপের product প্রোডাক্ট দিত, যে 6 মাস পরে 4 মাস পরে এটা নষ্ট হয়ে যেত, কোনো মতে ওয়ারেন্টি পিরিয়ডটা কাটানো যেত, এরপরেই আটকে যেত। তো এখন কিন্তু ওয়ালটনের প্রোডাক্টের দামও বাড়ছে না? এখন কিন্তু খুব একটা পার্থক্য নেই অন্য প্রোডাক্টের সাথে, বুঝছো? তুমি যদি ওয়ালটনের একটা জিনিস কিনো, হ্যাঁ প্যানাসোনিকের সাথে হয়তো তোমার পার্থক্য থাকবে, কিন্তু ওই যে মিনিস্টার এগুলোর সাথে খুব একটা পার্থক্য নাই। ভিশনের সাথে খুব একটা পার্থক্য নেই। ছোট ছোট কোম্পানি যারা একদম বড় কোম্পানি না, তাদের সাথে হয়তো খুব একটা পার্থক্য নেই, কিন্তু তখন কিন্তু পার্থক্য ছিল। প্রথম দিকে যখন আসছিল, যে জিনিসটা ওয়ালটনের, যে জিনিসটা তুমি 10,000 টাকা দিয়ে কিনতে পারতা, সেম জিনিস ভিশনের ছিল 30,000 টাকা দাম। বুঝা গেছে? তো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সো রাইভালরি অফ কম্পিটিটরস, নিউ এন্ট্রেন্টস, সাবস্টিটিউট প্রোডাক্ট, বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার, এগুলো আমি অলরেডি এক্সপ্লেন করছি। বার্গেনিং পাওয়ার অফ সাপ্লাইজ, এই জিনিসটা, এই 5টা জিনিস তোমাকে কন্ট্রোলে রাখতেই হবে যদি তোমার একটা বিজনেস কি করতে হয়। এই 5টা জিনিস পাওয়ার জন্য এখন আমরা কিভাবে আইটি কি ইউজ করব। তো এখানে তোমাকে একটা জিনিস জাস্ট ছবি দিয়ে বুঝাইছে, অন্য কিছু না, যে কি কি জিনিস থাকতে পারে, কোন কোন জিনিসের এফেক্ট পড়তে আসতে পারে। যেমন তুমি যদি রাইভালরি অফ কম্পিটিটরস যদি তোমার অনেক হাই হয়, তাইলে তোমার কি কি জিনিস হাই বানাইতে হবে, বা হাই বানানোর তোমাকে প্ল্যান রাখতে হবে। সেটা হইলো তোমাকে কস্ট লিডারশিপ তোমার অনেক হাই থাকতে হবে, যদি এর মধ্যে থেকে তুমি যদি ভালো করতে হয়। যে রাইভালরি অফ কম্পিটিটরস অনেক বেশি, তোমাকে কস্ট লিডারশিপে যেতেই হবে। কস্ট লিডারশিপ কি? যে সে যদি 5 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করে, আমাকে এটা 4.5 টাকা দিয়ে বিক্রি করতে হবে। বিক্রি করার জন্য তোমাকে যা যা করা দরকার, তোমাকে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাকে সাজাইতে হবে, যে আমার স্ট্র্যাটেজি হইতে হবে, এখন আমার কস্ট লিডারশিপ আমার থাকতে হবে। আমরা দুইজনে একই মানের কোম্পানি, দুইজনের প্রোডাক্টের কোয়ালিটি মোটামুটি সেম, কাছাকাছি, দুইটারই কি আছে, আমি এখন তার থেকে আগায় যাওয়ার জন্য এছাড়া আর কোনো উপায় নেই, আমি কস্ট লিডারশিপে যেতে হবে। যে সে যদি একটা জিনিসের দাম 100 টাকা রাখে, আমাকে এটা 90-95 টাকা দিয়ে বিক্রি না করলে আমি তার কাছে মার্কেট থাকতে পারবো না। তারপরে যাইতে হবে কি, একটা second। ওকে, ডিফারেন্সিয়েশন জিনিসটা কি? ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সেটা, হ্যাঁ? ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, কে বলতে পারবা? ছোট ক্ষুদ্র ছোট ক্ষুদ্র ভাগ অংশ ভাগ করা। করে। ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, মায়ের দিমু। ডিফারেন্সিয়েশনে কি শিখছো? ম্যাথমেটিক্সে যে ডিফারেন্সিয়েশন শিখাইছে, এখানে কি শিখাইছে? মূলত কি শিখাইছে? ডিডিএক্স দিয়ে কি শিখাইছে? একটা থেকে আরেকটা বিয়োগ করে পার্থক্য বের করে না? ভুলে গেছি রে, ভুলে গেছি। জাহিদ স্যার ফেল, হ্যাঁ, জাহিদ স্যারের ফেল বানিয়ে দিলা। ডিফারেন্সিয়েশন কি করছিলা তোমরা? লিমিট থেকে একটা লিমিটে বিয়োগ দিছিলা না? জি স্যার। কারোর মনে নাই? সিরিয়াসলি? আমার মনে আছে বেটা, আমি কত সালে পড়ছি এগুলা? 2000 সালে। আমারই তো মনে আছে। লিমিট ছিল না?
ডিফারেন্সিয়েশনে রেঞ্জ ছিল না, লিমিট না, রেঞ্জ ছিল। দুইটা রেঞ্জের হ্যাঁ, মধ্যে স্যার। কি করতা? জি স্যার। আরে এগুলা কেমনে বলো তোমরা? বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতাম স্যার। এখন মনে পড়ছে আমি বলার পরে, আগে তো বলতে পারলা না। এগুলো বললে হবে না, এগুলো সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। এই দেখো এই ডিফারেন্সিয়েশনের সংজ্ঞাটা সেখানে কাজে লাগতেছে। যে কোনো একটা জিনিস শিখলে আজীবনের জন্য শিখো। এই দেখো আমি তো অঙ্ক করি না, অঙ্ক পড়াইও না, কিছুই না, কিন্তু দেখো আমি ডিফারেন্সিয়েশন পড়ছিলাম যখন, এখন আমার মাথায় আসে। হ্যাঁ, আমি বলতেছি না যে তুমি পুরা জিনিস মনে রেখে দিবা, কিন্তু মূল জিনিসটা তো মনে রাখবা যে কি করছি ডিফারেন্সিয়েশনে, আমি আসলে কি করছিলাম, ইন্টিগ্রেশনে আমি আসলে কি করছিলাম, লিমিট নিয়ে যখন আমি ফাংশন করছিলাম তখন আমি আসলে কি করছিলাম। মূল জিনিসটা তুমি বলতে পারবা না, মনে রাখতে হবে। তো ডিফারেন্সিয়েশনে আমরা মূল জিনিস যেটা বাইর করছি সেটা হলো যে দুইটার মধ্যে ডিফারেন্স বের করছি, দুইটা রেঞ্জের মধ্যে আমরা ডিফারেন্স বের করার চেষ্টা করছি। সো এখানে যেটা ডিফারেন্সিয়েশন আসছে সেটা হলো যে তুমি, তোমারও একটা প্রোডাক্ট আছে এক্স, আরেকজনের প্রোডাক্ট আছে ওয়াই, দুইটার কোয়ালিটি সেম, দুইজন কস্ট লিডারশিপে যাওয়ার জন্য সেম ভাবে ট্রাই করতেছো, তুমি কস্ট লিডারশিপও পাচ্ছ না, দুইজনে মোটামুটি সমান প্রাইসে বিক্রি করতেছো। তুমি যদি 5 টাকা দিয়ে বিক্রি করো, সে 4 টাকা 99 পয়সা বিক্রি করতেছে, পার্থক্য নাই। তুমি এটাতে কস্ট লিডারশিপে যাওয়াও সম্ভব না, মার্জিন এত বড় না যে তুমি কস্ট লিডারশিপে যেতে পারবে, তখন তোমাকে যেতে হবে কি ডিফারেন্সিয়েশনে। সেই মানে হলো তার থেকে তুমি কোনো না কোনো ভাবে ডিফারেন্ট হইতে হবে, এক্স্যাক্টলি সেম প্রোডাক্ট দিলে হবে না। তখন দেখা যায় যে মানুষ কি করে, একটা এক্সাম্পল দিই। আমরা অনেক সময় দেখা যায় না কাপড় কাচার পাউডার কিনলে সাথে বালতি ফ্রি পাওয়া যায়, জি স্যার। দেখছো এই জিনিসটা? কিংবা কাপড় কাচার সাবান কিনলে, নুডলস কিনলে বোল পাওয়া যায়, দেখছো এই জিনিসটা? হারপিক স্যার। কিনলে স্যার মগ ফ্রি স্যার। হারপিক কিনলে মগ ফ্রি। কোনো না কোনো ভাবে তুমি তাকে এখন বলবা যে স্যার তাইলে তো সে টাকাই কমায় ফেলতে পারতো, মগটা তো স্যার সে বানানোর জন্য তার খরচ আছে, সেই টাকা কমায় ফেলতে পারতো, ঠিক না? আমাদের মাথায় অনেক সময় এরকম আসে না যে বাসায় বালতি হয়ে গেছে 10টা, আমার তো বালতির দরকার ছিল না, বরং এই টাকাটা কম রাখতো। না, সে কি করতেছে, তোমার এর তো মনে করতেছো যে সে বালতিটা মনে হয় ফ্রি দিচ্ছে বা তার এর মধ্যে কোস্টিং আছে। তার এর মধ্যে এইভাবে কোনো কোস্টিং নাই। সে যেটা করতেছে, বালতি বিক্রি করে, ফর এক্সাম্পল ওয়াই, এক্স কোম্পানি কি করতেছে, ওয়াই কোম্পানি বালতি বিক্রি করে, তার কাছ থেকে বলতেছে যে আমি তোমার কাছ থেকে 10 লাখ বালতি নিব, তোমার প্রমোশন হবে, আমি তোমাকে এই জন্য টাকা পয়সা তোমার দিতে পারবো না। তুমি তো অ্যাডভার্টাইজমেন্টে কিছু টাকা, তুমি নতুন আসছো মার্কেটে, তোমার কোনো পরিচিতি নাই, আমার পরিচিতি আছে, মানুষ, আমি, সার্ফ এক্সেল সবাই চিনে, আমার যতগুলো প্রোডাক্ট বিক্রি হয় তোমার এর আশেপাশেও বিক্রি হয় না। সো আমার মাধ্যমে, আমার থ্রুতে যদি তুমি অ্যাডভার্টাইজমেন্ট করো তাহলে তোমার এত টাকা, আমার প্রোডাক্টের সাথে যদি তোমার এই জিনিসটা ফ্রি দিয়ে দিই, তাহলে তোমার দেখো কত মানুষের কাছে তুমি পৌঁছাইতেছো, মানুষের কাছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। হ্যাঁ, এখন বলতে পারো স্যার ফ্রি কি দিয়ে দিচ্ছে, একবারেই কি ফ্রি? না, একবারে ফ্রি না, দুইজনেই একটু ছাড়ে ছাড়ে আসতে হবে। যে আচ্ছা ঠিক আছে, আমার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট আমি প্রত্যেক মাসে ফর এক্সাম্পল 1 লাখ টাকার করি বা 10 টাকার করি ফর এক্সাম্পল, ঠিক আছে, আমাকে তুমি 5 টাকা দিয়ে দিও, আমাকে তুমি 5 টাকা দিয়ে দিও, তাইলেই হবে। সো একটা বালতির যদি প্রোডাকশন কস্ট থাকে ফর এক্সাম্পল 20 টাকা, এই কোম্পানি হয়তো 10 টাকা দিচ্ছে তাকে, আর 10 টাকা সে মনে করতেছে আমি লস মেনে নিচ্ছি, কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে পারতেছে, আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে। কারণ সার্ফ এক্সেল অনেক বড় কোম্পানি, কিংবা রিন অনেক বড় কোম্পানি, অনেক মানুষের কাছে বিক্রি হয়, অনেক পপুলার, সো আমার পৌঁছে দিতে পারতেছি। যে কারণে দেখবা কিছুদিন পর পর ডিজাইন বদলে যায় বালতিগুলোর, খেয়াল করছো এটা? সেম জি স্যার। বালতি কিন্তু পাওয়া যায় না সব সময়, ডিফারেন্ট ডিজাইনের ডিফারেন্ট কিসের বালতি পাওয়া যায়। কেন? কারণ একবার এক কোম্পানির কাছে যায় তারা। সেম কোম্পানি তো বেশি দিন ধরে চালাবে, কতদিন সে লস দিবে? সে হয়তো একটা 1 মাস 2 মাস দিছে, তার উদ্দেশ্য সফল হয়ে গেছে, সে বের হয়ে গেছে, আরেক কোম্পানির কাছে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? সো তোমাকে কোনো না কোনো ভাবে ডিফারেন্সিয়েট করতে হবে যে আমি এই জিনিস দিচ্ছি, আমার প্রোডাক্টটা এই দিক থেকে ভালো। যেমন গ্রামীণ ফোন, সে ডাটার জন্য অনেক টাকা চার্জ করে, সে অন্য দিক দিয়ে ভালো হয়েছে, বলতেছে যে আমার নেটওয়ার্ক কভারেজ বাংলাদেশের সবচেয়ে বেশি জায়গায় আছে, আমি এই দিক দিয়ে দিব। কিংবা আমার সেলস সেন্টার বেশি জায়গায় আছে, প্রত্যেকটা জেলায় জেলায় আমার বড় সার্ভিস সেন্টার আছে। কিংবা তোমরা যখন আমাকে ফোন করবা কাস্টমার সার্ভিসের জন্য,
আমার যতগুলো স্টাফ আছে তোমরা অন্য কোনো কোম্পানিতে পাবা না। কিছু না কিছু ভাবে কোনো না কোনো ওয়েতে অনেক সময় কোম্পানিগুলো তাদের নিজেদের লোগো ইউজ করে। লোগো ইউজ করে না? যেমন ধরো দেশি দোষে গেলে তাদের একটা লোগো লাগাই দেয়, দেশি দোষ থেকে কিনছো, দেখলেই বোঝা যায়। নাইকিতে গেলে তার একটা লোগো দিয়ে দেয় না? যেটা দিয়ে মানুষ বুঝে যে নাইকি এটা প্রোডাক্ট। বুঝাইতে পারছি? ডিফারেন্স, সে একটা ব্র্যান্ড ভ্যালু বানাইছে। এটা দিয়ে করতে পারো। ইনোভেশন দিয়ে করতে পারো, যে নতুন কিছু একটা তুমি নিয়ে আসছো সাথে। যেমন ধরো সবাই এসি বিক্রি করে, আমি স্মার্ট এসি বিক্রি করি। আমার এসিটা তুমি রিমোট কন্ট্রোল দিয়ে, রিমোট কন্ট্রোল না, মোবাইল থেকে তুমি কন্ট্রোল করতে পারবে। তুমি তোমার বাসায় বসে আমার এই এসি অন অফ করে ফেলতে পারবে। কিছু একটা ইনোভেশনে আসতে হবে। তো এরকম বিভিন্ন ধরনের জিনিস দিতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য। তুমি যদি দেখো যে থ্রেট অফ নিউ এন্ট্রেন্স ইজ ভেরি হাই, নতুন নতুন মানুষ শুধু আসতেছেই, তোমাকে এই 6টা ওয়েতেই এইটাকে সামাল দিতে হবে। অন্য কোনো ওয়েতে তুমি সামাল দিতে পারবে না। এই 6টা ওয়েতেই তোমাকে চিন্তা করতে হবে যে এর মধ্যে আমি কোন জিনিসটা পারলে 6টাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যদি কম্পিটিশন এতই হাই থাকে, সবচেয়ে বড় হলো যখন সাবস্টিটিউট প্রোডাক্ট থাকে। সবচেয়ে বড় সমস্যা হলো যখন সাবস্টিটিউট প্রোডাক্ট থাকে। এর থেকে বড় কোনো সমস্যা আসলে নাই। যে তুমি নিজে চিন্তা করে দেখো, আমরা ছোটবেলা, আমি জানি না তোমরা পাইছো কিনা, আমরা কলসিগুলা কিসে থাকতো? মাটির না, চীনামাটির? বা প্লেট, কাঁসার প্লেট ছিল না? জি স্যার। তারপরে আসলো কি? টিনের না, ওই যে অ্যালুমিনিয়ামের। ছোটবেলা দেখছো অ্যালুমিনিয়ামের প্লেট? জি স্যার। জি স্যার। এরপরে আসলো কি? মেলামাইনের প্লেট আমরা খাইছি না ছোটবেলা? জি স্যার। আবার এখন আসছে সিরামিকের। তো প্রোডাক্ট গুলো সাবস্টিটিউট হয়ে যাচ্ছে। এখন কয়জনের বাসায় গেলে তুমি কলসি দেখবা সেম ধরনের? আচ্ছা, এখন সাবস্টিটিউটটা কিন্তু সেম ধরনের ডিফারেন্ট প্রোডাক্ট দিয়ে হইতে পারে, আবার ডিফারেন্ট ধরনের প্রোডাক্ট দিয়ে হয়ে যেতে পারে। যেমন মাটির কলসিগুলা সাবস্টিটিউট হয়েছিল অ্যালুমিনিয়ামের কলসি দিয়ে। এখন কলসি কি দিয়ে সাবস্টিটিউট হয়েছে বলো তো? কে বলতে পারবা? ফিল্টার। ফিল্টার, ভেরি গুড। এটা কোনটারে? এটা তো এতক্ষণ কথা বলে নাই। স্যার কে? আমি নাম বলো। আমি দেখতেছি না, আমি স্ক্রিন। তানজিনা স্যার। তানজিলা। ওকে, তানজিলা, ভেরি গুড। সো আমরা এখন দেখো কলসিটাকেই রিপ্লেস করে ফেলছি ফিল্টার দিয়ে। এখন কয়জনের বাসায় কলসি পাবা? কারো বাসায় না, সবার বাসায় ফিল্টার। আবার কোন সময় দেখবো, এখন দেখো ফিল্টারকে আবার রিপ্লেস করার অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। কি দিয়ে? নর্মাল ফিল্টার গুলাকে ওই যে গরম ঠান্ডা পানির ফিল্টার দিয়ে হওয়ার প্রসেস অলরেডি শুরু হয়েছে। হয়তো একদিন চেঞ্জ হয়ে যাবে যদি আর একটু প্রাইস কমায় ফেলে। এখন এগুলোর দাম 25 টাকা আছে। এটাকে যদি 10,000-এর মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে হয়তো দেখবা যে এই নর্মাল ফিল্টার গুলো রিপ্লেস হয়ে গেছে। নর্মাল ফিল্টার গুলো কিন্তু 5-6 হাজার টাকা লাগে। মানুষ মনে করবে আচ্ছা আমি গরম পানিও পাবো, ঠান্ডা পানিও পাবো, ওই দূর ওইগুলো লাগাই ফেলি। 4,000 টাকার জন্য আটকে লাভ নেই। বুঝতে পারছি আমি? তো জিনিসগুলা তোমাকে এইটার থেকে, থ্রেট অফ সাবস্টিটিউটের থেকে বড় কোনো থ্রেট নাই একটা বিজনেসের জন্য, যে তুমি যে কোনো মুহূর্তে তুমি রিপ্লেস হয়ে যেতে পারো। ঘড়ি, কজন মানুষের হাতে এখন ঘড়ি আছে তোমার ক্লাসে? হাতে গোনা 2-1 জন পাবা। তোমার আশেপাশে তাকাই দেখো, হাতে গোনা 2-1 জন পাবা যাদের হাতে ঘড়ি আছে। মোবাইল ফোন ঘড়িকে রিপ্লেস করে ফেলছে। অথচ মোবাইল ফোন, এটা কি তুমি থ্রেট হিসেবে কখনো গণ্য করতে? ঘড়ির জন্য ঘড়ির কোম্পানি কি কখনো মোবাইল ফোনকে থ্রেট মনে করতে পারতো? মনে করতেছে যে মোবাইল ফোন মানুষ কথা বলবে, টেক্সট করবে, আমার কি সমস্যা, আমি তো ঘড়ি বিক্রি করি। ঘড়িকে রিপ্লেস করে ফেলছে মোবাইল ফোন। এখন চিন্তা করো, আবার এমনও হইতে পারে আজকে থেকে 10 বছর পরে মানুষ মোবাইল ফোন ইউজ করবে না। হইতে পারে। বিজ্ঞান এত দ্রুত চেঞ্জ হইতেছে যে তুমি যেটা 10 বছর আগে চিন্তা করতে না, সেটা এখন 10 বছর পরে তোমার বাস্তবতা চোখের সামনে আছে। 10 বছর আগে, 10 বছর না, ধরো 15 বছর আগে, 2005-6 সালের দিকে কেউ কি চিন্তা করছিল মোবাইল ফোনের মধ্যে তুমি ব্রাউজিং করে ফেলবা, কম্পিউটারে যাবতীয় কাজ করে ফেলবা, গেম খেলে ফেলবা, এরকম উন্নত মানের গেম যেটা কম্পিউটার ছাড়া আগে খেলা যেত না? কেউ কি চিন্তা করে রাখছিলা? কেউ কি চিন্তা করছিলা যে 2000, বেশি না, এই 2000 সালের দিকে, বেশি এর আগে যাওয়ার দোকানে তোমাদের জন্ম যখন হয়েছে তখন মানুষ বলতেছিল যে চেষ্টা করা হচ্ছে ফোনে কথা বলার সময় মানুষের চেহারা দেখা যাবে। আমরা হাসাহাসি করছি। শুধু আমরা কেন, আমাদের থেকে বড়রা আরো বেশি হাসাহাসি করছে।
যে মোবাইল ফোনে নাকি মানুষের চেহারা দেখে ফেলবে, দেখে দেখে নাকি কথা বলে ফেলবে, মুখের মুলুক নাকি যে দেখে দেখে ফোনে কথা বলবে। এই মানুষ কি চেহারা কি কই থেকে আসবে? আচ্ছা এইটা কথা এইগুলা আজকে দেখো কয় বছর পরে 2008-10 সাল থেকেই ফেস টাইম আনছে আইফোন। ফেস টাইমে তুমি ভিডিও কল করতে পারতা, দেখা যাইতো, একজন একজনের চেহারা দেখে দেখে ফেলতে পারতা, দেখে দেখে কথা বলতে পারতা। কি পরিমাণ বিজ্ঞান আগাইতেছে। আজ থেকে 10 বছর পরে হয়তো দেখা যাবে যে আজকে যে সব প্রোডাক্ট তুমি ইউজ করতেছো এর অনেক কিছু সাবস্টিটিউট হয়ে গেছে। যেমন তুমি যদি সিএসসি এর স্টুডেন্ট না হইতা, তোমাকে অনলাইন ক্লাস করো, বিবিএ এর স্টুডেন্ট তুমি ছিল, অনলাইন ক্লাস করা লাগবে, তুমি কি ল্যাপটপ কিনতা নাকি মোবাইল ফোন স্মার্টফোন কিনতা? কোনটা বলো তো, কোনটা কিনতা? স্মার্টফোন। স্মার্টফোন কিনে ফেলতা। তার মানে ল্যাপটপ বা কম্পিউটারও ইন এ পার্ট সাবস্টিটিউট হয়ে গেছে। তো কখন এই জিনিসগুলা থ্রেট অফ সাবস্টিটিউটটা হইল দ্য বিগেস্ট ফ্যাক্টর ইন বিজনেস। এই সাবস্টিটিউট তুমি যদি ম্যানেজ করতে না পারো বা যুগের সাথে সাথে তোমার নিজেকে যদি তুমি আপডেট করতে না পারো, এর থেকে বড় সমস্যা আর কিচ্ছু আসবে না। আচ্ছা একটা সেকেন্ড, আমার ওয়াইফ কি চলে গেছে নাকি দেখি। একদিন ছুটি পাই আর 2 দিন ছুটি পাই আর দুনিয়ার যাবতীয় কাজ আমরা ধরাই দিয়ে 2 দিনে। এই বিয়ে শাদী করে না তোমরা? এই চিন্তায় আছি স্যার। না আজকে আমাকে দেখো কত কাজ। ইলেকট্রিসিটি বিল দিতে হবে, মুরগি কয়টা পালিয়ে এটার খাবার কিনতে হবে, তারপরে কি বলে সিকিউরিটি গার্ডের বিল দিতে হবে, আরো কি কি জানি লিস্ট আছে, লিস্ট করে দিয়ে গেছে। এই কাজ করতে হবে আজকে। আচ্ছা তো আমরা শুরু করি আবার। তো এই থ্রেডটাকে একটা বিজনেসের সবসময় চিন্তা রাখতে হবে যে আমি সাবস্টিটিউট যেন না হয়ে যাই। সাবস্টিটিউট হওয়ার আগে যেন আমি নিজেকে বদলাইতে পারি। যেমন নোকিয়া ফোন তুমি চিন্তা করো, সে এক সময় তুমি কখনো কমপ্লেসেন্ট হইতে পারবে না, তুমি কখনো মনে করবে না যে আমি আমার প্রোডাক্টে বেস্ট প্রোডাক্ট দিচ্ছি। নোকিয়া বেস্ট প্রোডাক্ট দিত, মার্কেটে অন্য কোনো ফোন কেনার আগে মানুষ বলতো যে নোকিয়া কিনো, 2000 টাকা বেশি দিও নোকিয়া কিনো। একটা সময় তোমাদের ছোটবেলা, বেশি বেশি দিন আগে না, তোমরা তখন ছোট ছিল, নোকিয়া ফোনের উপরে কোনো ফোন কোম্পানি ছিল না। সেই ফোন রিপ্লেস হইতে খুব বেশি দিন সময় লাগে না। নিজেকে চেঞ্জ করে নেয়। জাস্ট বিকজ তুমি ভালো প্রোডাক্ট দিয়ে যাচ্ছ, ভালো সার্ভিস দিয়ে যাচ্ছ, ডাজন্ট মিন যে তুমি মার্কেটে টিকে থাকবো, তোমাকে কেউ ডাউন দিতে পারবে না। তোমাকে যদি সাবস্টিটিউট চলে আসে, তুমি বেনিশ হয়ে যেতে বেশি দিন লাগবে না। সবসময় মানুষ সাবস্টিটিউট চিন্তা করে, এবং সাবস্টিটিউট একটা জিনিস মাথায় রেখো, কখনো নিচের দিকে নেইমা সাবস্টিটিউট হয় না। তোমার থেকে বেটার জিনিস দিয়ে, যেমন নোকিয়াকে সাবস্টিটিউট, নোকিয়া মূলত ফিচার ফোন বানাইতো, তাকে সাবস্টিটিউট করার জন্য আইফোন অ্যান্ড্রয়েড টাইপের জিনিস আসছে, যেটা অপারেটিং সিস্টেম অনুযায়ী চলে, ব্রাউজ করা যায়, এই করা যায়, তখন নোকিয়া ডাউন খাইছে। আজকে যদি আইফোন শুধু যদি নোকিয়ার মতো প্রোডাক্ট দিত, তাইলে তাকে সাবস্টিটিউট করতে পারতো না। সো একটা কোম্পানির জন্য সবচেয়ে বড় থ্রেট হইল সাবস্টিটিউট। তো কম্পিটিশন ইজ এ পজিটিভ ক্যারেক্টারিস্টিক ইন বিজনেস। সবসময় মনে রাখবো, কম্পিটিশন মানেই খারাপ না, কম্পিটিশন সবসময় পজিটিভলি নিতে হয়। কারণ কম্পিটিশন তোমাকে কি করে, বেটার প্রোডাক্ট দেওয়ার জন্য, বেটার সার্ভিস দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে। বেটার সার্ভিস না দিলে আমি টিকতে পারবো না। যে কারণে আমরা অনেক সময় বলি যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট। কেন আমরা এই কথাটা বলি? কারণ কাস্টমারের কাছে অপশন আছে, তোমার দোকানে তুমি বিক্রি করতেছো না, সে পাশের দোকানে চলে যাবে। সো কাস্টমার অলওয়েজ রাইট। তোমাকে এই জিনিসটা কি করতে হবে যে কম্পিটিশন ইজ এ পজিটিভ থিং। পজিটিভ থিং কার জন্য? তোমার জন্য পজিটিভ থিং। তুমি তোমার প্রোডাক্টটাকে বেটার বানাবো। যদি তোমার কোনো কম্পিটিশন না থাকে, তুমি আজকে মোবাইল ফোন বিক্রি করো, কোনো কম্পিটিশন নাই, তুমি একলাই মার্কেটে, তাহলে তুমি কি করবা? 10 টাকা পার মিনিট চার্জ করবা, যেটা 1995-6 এর দিকে হইতো। 1997 আমি যখন ফার্স্ট মোবাইল কিনি, তখন
হয়েছিল 60 টাকা পার মিনিট, কারণ কোনো কম্পিটিশন ছিল না, একমাত্র কোম্পানি ছিল গ্রামীণ ফোন আর সিটিসেল। 1997 60 টাকা হওয়ার সময় ছিল দুইটা কোম্পানি, এর আগে ছিল একটাই কোম্পানি সিটিসেল, সে 10 টাকা করে পার মিনিট চার্জ করতো, 10 টাকা 15 টাকাও ছিল 93 এর দিকে মনে হয় বা 92 এর দিকে 15 টাকা করে পার মিনিট চার্জ করতো তারা। সো বড় লোক ছাড়া কেউ ইউজ করতো না। যখন 60 টাকায় হয়েছে তখন আমার মতো কিছু চুনোপুটি কিনতে পারছে। তখন একটা সিমের দাম ছিল, আমি 20,000 টাকা দিয়ে ফার্স্ট মোবাইল কিনছিলাম, সিম সহ। সিমের দামই ছিল এর মধ্যে 9,500 টাকা একটা সিমের দাম, এখন যেটা তুমি বিনা পয়সায় পাওয়া যায়। আর নইলে খুব বেশি হলে 150 টাকা দেওয়া লাগে, 150-200 টাকা দেওয়া লাগে। তো রাস্তাঘাটে তো বিনা পয়সাই দেয়। তখন এই সিমের দাম ছিল 9,500 টাকা। So competition is a positive characteristics in business, and competitors share a natural and often healthy rivalry. সব সময় যে রাইভালরি খারাপ এমন কোনো কথা নাই, অনেক সময় হেলদি রাইভালরিও হয়। হেলদি রাইভালরি কোনটা? যে আমি তোমার থেকে বেটার প্রোডাক্ট বানাবো, তারপরে আমি তোমার এইভাবে রাইভাল হবো। তুমি আজকে ফর এক্সাম্পল একটা কলম বিক্রি করো, আমার কলমের কোয়ালিটি আমি তোমার কলমের থেকে বেটার করবো, এতে তোমাকে কি করা হইতেছে? এটা হলো হেলদি। কেন? কারণ এতে তুমি তোমার কলমের কোয়ালিটি বাড়ানোর জন্য চেষ্টা করবে। আর নাইলে তুমি কি করতে, যে ধর যেভাবে চলতেছে সেভাবেই চলুক, কাস্টমার সাফার করলে করুক, কি করা, বাজারে তো আর এর থেকে ভালো কিছু নাই, বুঝছো? তো এইটা জিনিসটা ভালো। This rivalry encourage and sometimes require a constant effort to gain competitive advantage in the marketplace. এই কম্পিটিশন থাকে বলে, রাইভালরি আছে বলে তুমি অলওয়েজ চেষ্টা করবা তোমার প্রোডাক্টকে বেটার বানাইতে, অলওয়েজ। আর নাইলে তুমি বলতে যে দরকার নেই, আমার তো কোনো কম্পিটিশন নাই, আমি এখন যা দিচ্ছি সেটাই মানুষ কিনতেছে, বুঝছো? তো আমি এটাকে বেটার বানানোর চিন্তা করতাম না। Against the threat of new entrants also expands significant organizational resources. নিউ এন্ট্রেন্স গুলি যে সবসময় খারাপ তাও না, এটা অনেক সময় কি করে মোর মানুষকে একটা জায়গায় নিয়ে আসে। যেমন ধরো তুমি, আমরা যদি এখন একটা ওষুধ কিনতে হয়, যে আমরা কয়েকটা ওষুধ কিনবো, তাহলে আমরা নর্মালি কোন জায়গায় যাব? হয় স্টেডিয়াম মার্কেটের এখানে যাব, নইলে মেডিকেলের এখানে যাব, অথবা যাব ওই যে কিসের এখানে, এটা কি বলে জায়গাটার নাম, সড়কের এখানে, উইমেন্স মেডিকেলের এখানে, ঠিক না? কারণ মোর ফার্মেসি আছে, আমি জানি যে একটা ফার্মেসিতে একটা জিনিস না পাইলে আমি আরেকটা ফার্মেসিতে পাবো। তো সব অনেক দূর থেকেও, অনেক দূর থেকে না, ধরো আশেপাশের এলাকা থেকেও মানুষ হয়তো নিজের এলাকার ছোট্ট একটা ফার্মেসিতে চিন্তা না করে চলে আসতেছে এইখানে, যে ওইখানে চলে যায়, ওইখানে দেখা যাবে 20টা দোকান আছে, একটা না একটা পাওয়া যাবে। তো সবসময় যে তোমার নিউ এন্ট্রেন্ট হইলেই খারাপ এরকম কোনো কথা নেই। অনেক সময় নিউ এন্ট্রেন্ট কি করে, নিউ কাস্টমারকে নিয়ে আসে তোমার এলাকাতে। আগে তোমার এখানে একটাই তুমি ফার্মেসি ছিল, আর এখন আসে 10টা ফার্মেসি। এখন তোমাকে চিন্তায় রাখতে হবে যে আমি এই 10টা ফার্মেসির উপরে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমার, যে কারণে আমি আইটি ইউজ করার চেষ্টা করতে পারি। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমার দরকার। আমার 10টা ফার্মেসি তো আমি আটকাইতে পারবো না, আটকাইলে বরং আমার লস, কাস্টমার এখন বরং বেশি আসতেছে। কিন্তু আমাকে যেটা করতে হবে, বেটার সার্ভিস দিতে হবে, আমার এখানে এসে যেন মানুষ বিরক্ত না হয়, আমার সেলসম্যানদের আচার ব্যবহার যেন ভালো হয়, তাদেরকে আমি যেন বেটার সার্ভিস দিই, কারণ নইলে আমি সাবস্টিটিউট হয়ে যাব। যেমন তুমি আমাদের ইউনিভার্সিটির কথাই চিন্তা করো, কামাল বাজার, তারপর আমরা স্টুডেন্ট মেট্রোপলিটন থেকে বেশি পাচ্ছি। এর মূল কারণ কি? অনেকগুলো, আমাদের অনেক অভিযোগ আছে, বাস বা ঠিক মতো পাই না, আছে না অনেক অভিযোগ, তারপর আমরা স্টুডেন্ট বেশি পাচ্ছি। কেন বলতো? কেন? কি কি কারণে হইতে পারে? কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আমরা কই পাচ্ছি, কোথায় পাচ্ছি, কেন আমরা এত বেশি পাচ্ছি? কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কিছু কি করো, নিজেরা আইডেন্টিফাই করো তো, এখন দেখি, প্র্যাকটিস করো। মার্কেট ভ্যালু পেয়ে গেছে এরকম কিছু। মার্কেট পেয়ে গেছে, তার থেকে মার্কেট পেয়ে গেছে আসলে এটা বলা, মার্কেট বলে কিছু নাই, বুঝছো? মার্কেট বলে কিছু নেই। মেট্রো থেকে পুরনো বিশ্বস্ত মূলত হইলো, আমি বলবো, আমি যেটা স্যার ফ্যাসিলিটিসটা একটু বেশি স্যার, ফ্যাসিলিটি, একাডেমিক কোয়ালিটি আমরা বেটার মেইনটেইন করতেছি। জি স্যার। কারণ দিন শেষে প্যারেন্টসরা যেটা চিন্তা করে সেটা হলো একাডেমিক কোয়ালিটি কোন জায়গায় বেশি। আরেকটা ব্যাপার হইলো, আমাদের গ্রাজুয়েটরা যতটুকু চাকরি পাইতেছে, হয়তো ওদের গ্রাজুয়েটরা এত, আমি জানি না, হয়তো এত চাকরি পাইতেছে না, বুঝছো? তো কোনো না কোনো ভাবে আমাকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রাখতে হবে, তাই না? যেহেতু আমরা একটা অকওয়ার্ড প্লেসে আছি, কামাল বাজার 1 ঘন্টা লেগে যায়, তারা বটেশ্বর বরং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, ঠিক না? তো
কোনো না কোনোভাবে আমাদেরকে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, আমরা হয়তো একাডেমিক্যালি মাচ মোর প্রুভেন যে একাডেমিক্যালি আমরা ভালো দিচ্ছি, আমরা কোনো ধরনের ইন্টারফারেন্স ছাড়া আমি গ্যারান্টি দিতে পারি কি বলে লিডিং ইউনিভার্সিটি কোনো ধরনের ইন্টারফারেন্স নাই একাডেমিক ইন্টারভিউ। তুমি যদি ফেল করো তারপরে যদি চেয়ারম্যান স্যারের কাছেও যাও, চেয়ারম্যান স্যার কোনোদিন ফোন করে বলবে না যে ওরে পাস করে। লিডিং ইউনিভার্সিটি এই প্র্যাকটিস নাই, একাডেমিক পারপাসে কেউ কোনো ধরনের নাক গলানো নাই। একজন টিচার যেটা মনে করবে সেটাই কারেক্ট। ডিপার্টমেন্টের হেড বলো, বিসি বলো, চেয়ারম্যান স্যার বলো, কেউই এটাতে নাক গলায় না, যেটা অনেক ইউনিভার্সিটি করে। অনেক ইউনিভার্সিটি করে যে ফোন করে বলে দেওয়া যে ফেল করেন না, পাস করে দেন, কিন্তু আমরা এটা করে না। একাডেমিক্যালি আমরা এটা ডেফিনেটলি মার্কেটেও জানে, বিভিন্ন জায়গায় চাকরিতে গেলে জানে যে আচ্ছা লিডিং থেকে আসছে 3.2 জিপিএ, ডাজন্ট ম্যাটার, এই 3.2 পাইতে গিয়ে তাকে কষ্ট করা লাগছে, এটা হয়তো মার্কেটেও ছড়িয়ে গেছে। বা আমাদের 3.2 যতটুকু কোয়ালিটি পাইতেছে ওরা আরেক জায়গাতে হয়তো দেখা যাচ্ছে 3.8 এর সেম কোয়ালিটি পাচ্ছে না। আমি মেট্রো কথা বলতেছি না, অন্য যে কোনো ইউনিভার্সিটি ডেফিনেটলি কিছু না কিছু পার্থক্য পাওয়া যাচ্ছে, তাই না? নাইলে তো সমান থাকতো। আমরা এবার যেখানে আমরা বারবার ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে স্টুডেন্ট নেওয়া বন্ধ করেন, 270 হয়ে গেছে, আমাদের আর ক্যাপাসিটি নাই, তারপরেও ভর্তি আসতেছে, বলতেছে আমরা স্যার কয়জনকে ফেরাবো, প্রত্যেকদিন ভর্তির জন্য আসতেছে। সেখানে অন্য ইউনিভার্সিটি আমি যতদূর জানি 120, 30, 40 পাইছে, আমরা এখানে 270 পাই, আমরা আটকাতে পারতেছি না। বারবার এই সপ্তাহে, চলতি সপ্তাহে অলরেডি 2 দিন রিকোয়েস্ট পাঠানো হয়েছে যে আর জন্য এডমিশন দেওয়া না হয়, দিলে জন্য আগামী সেমিস্টারের জন্য দেওয়া হয়, এই সেমিস্টারের জন্য দেওয়া না হয়। কারণ এখন মিড টার্ম চলে আসছে, আমাদেরকে সিলেবাস কভার করতে হবে। এই ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টকে যদি বুঝতাম শুধু ইন্ট্রোডাকশন টু কম্পিউটার আর জিইডি আছে তাইলে একটা কথা ছিল, সাথে ডিসক্রিট ম্যাথমেটিক্স আছে, কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে, তার মানে তোমাদের যেটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ছিল আমরা এখন এটা কম্পিউটারাইজড মানে একদম নামেই দিয়ে দিছি। তোমরা কি হাতে করছো নাকি কম্পিউটারে করছো? অটোকেড স্যার ইউজ করছো নাকি হাতে করছো? হাতে করছি। এখন সেখানে অটোকেড দিয়ে করানো হচ্ছে। তো হাতে করলে একটা জিনিস আমি শিখাইতে পারতাম, অটোকেড আমি তাকে 1 সপ্তাহের মধ্যে শিখাইতে পারবো না, 2 সপ্তাহের মধ্যে শিখাইতে পারবো না, যেখানে মিড টার্ম চলে আসছে। বুঝতে পারছি ব্যাপারটা? সো কিন্তু আমরা তারপর আটকাইতে পারতেছি না। স্টুডেন্ট আসলে তুমি কি করবা? এক একদিন 7 জন 6 জন 5 জন করে স্টুডেন্ট আসতেছে, ইউনিভার্সিটি আটকাইতে পারতেছে না। এরা এইসব আমাদেরকে এডমিশন বলছে যে স্যার আমরা তো ওদেরকে বলতেছি যে মিড টার্ম আর 2 সপ্তাহ পরে আগামী সেমিস্টারের জন্য ভর্তি নাও, ওরা বলতেছে না আমরা পারবো, ভর্তি দেন, ভর্তি দেন, আমরা পারবো। তো এখন স্যার আমরা কি করব? তারা যদি ভর্তি হইতে চায়, এখনই ভর্তি হইতে চায়, তারা যদি 3 মাস 4 মাস ওয়েট করতে না চায়, আমাদের কি করার আছে স্যার? আমরা তো বলে দিচ্ছি ওদেরকে যে মিড টার্ম 11 তারিখ থেকে, ক্লাস বন্ধ হয়ে যাবে 3-4 তারিখ থেকে। ব্যাপারটা বুঝছো? কোনো না কোনো ভাবে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আছি। আমি ছোট মানুষ, আমি হয়তো বুঝতেছি না কিভাবে কম্পিটিটিভ অ্যাডভান্টেজে আছি, তুমি ছোট মানুষ বুঝতেছো না, কিন্তু যারা ম্যানেজমেন্টে আছে তারা ডেফিনেটলি কোনো না কোনো একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে আসে, স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী আগাইতেছে। হয়তো এটাই হতে পারে স্ট্র্যাটেজিক প্ল্যান যে আমরা একাডেমিক জিনিসে আমরা ইন্টারফেয়ার করব না, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসে ঠিক আছে, আমরা কি করব একাডেমিক জিনিসে ইন্টারফেয়ার করব না, কোনো ধরনের ইন্টারফারেন্স থাকবে না। এটাই হয়তো একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, বুঝছো? তো তুমি যখন সব ধরনের কম্পিটিশনই আমার মানে আমাদেরকে পজিটিভলি দেখতে হবে। নতুন নতুন ইউনিভার্সিটি আরটিএম আসছে, নতুন নতুন ইউনিভার্সিটি আসবে, তোমাকে চেষ্টা রাখতে হবে যে তুমি তোমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সব সময় আরেকজনের থেকে বেশি রাখতে হবে। দি থ্রেট অফ সাবস্টিটিউট ইজ অ্যানাদার কম্পিটিটিভ ফোর্স। আমি বলছি যে থ্রেট অফ সাবস্টিটিউট হলো সবচেয়ে বিগেস্ট কম্পিটিটিভ ফোর্স। যে কোনো ধরনের কম্পিটিটিভ ফোর্সের মধ্যে থ্রেটটা অফ সাবস্টিটিউট হয়ে যাওয়ার থ্রেটটা সবচেয়ে বেশি। যেমন তুমি আজকে থেকে 10 বছর আগের কথা চিন্তা করো, কয়জন মানুষ কম্পিউটার সায়েন্স পড়তো, কয়জন মানুষ বিবিএ পড়তো, চিন্তা করো তো। জানো তোমরা এটা? মোটামুটি একটা স্ট্যাটিস্টিক দিব। 2011 সালে যখন আমি লিডিং ইউনিভার্সিটিতে ছিলাম, আমরা তো মধুবনে ছিলাম, 11-12 মধুবনে ছিলাম। সিএসসি তে আমরা একটা সেকশন হইতো না, 25 জন 26 জন 27 জন স্টুডেন্ট ভর্তি হইত সিএসসি তে। 26-27 জন, 26 জন ছিল মনে হয়, না সরি 32 জন ছিল হাইয়েস্ট, 26তম বেচে 32 জন ছিল ওরা, এটাই ছিল হাইয়েস্ট একটা বেচে।
তারপরে আমি যেতে যেতে আমরা একটা ব্যাচ পাইলাম 29th ব্যাচ, সেইখানে 2 সেকশন হয়েছিল। 2 সেকশন করতে গিয়ে আমরা স্টুডেন্ট পাইছিলাম ইন টোটাল মনে হয় কত 60 জন মনে হয়, 60 জন মনে স্টুডেন্ট পাইছিলাম, এই জন্য 2 সেকশন করা হয়েছিল। বিবিএতে কয়টা সেকশন হইতো জানো? অনুমান করো। 2টা না? 2টা। এক একটা সেমিস্টারে বিবিএতে 8টা 10টা 12, হাইয়েস্ট ছিল ওদের 11টা সেকশন। পরে লাস্টের দিকে কমে যায় স্যার। লাস্টের দিকে কমলো, ওরা তো শুরুতে 11টা সেকশন নিয়ে শুরু করছিল, এবং খুব যে কমতো তাও না। আমি এক সেমিস্টার বিবিএতে ক্লাস নিয়েছিলাম, কোর্স নিয়েছিলাম ই কমার্স কোর্সটা, একবার যে কম ছিল তাও না, বরং তোমাদের সেকশন গুলা থেকে অনেক বড় বড় সেকশন ছিল ওদের। ওরা 50 জন করে নিত ভর্তি এক এক সেকশনে, কোন সেকশনে আমি 40 জনে কম পাইনি। এবং আমি থার্ড ইয়ারে একটা কোর্স দিচ্ছি, ই কমার্স কোর্সটা ছিল ওদের থার্ড ইয়ারের কোর্স, পাইনি। ওরা এত ভর্তি হতো, কোনো সেমিস্টার নাই যে সেমিস্টার ওরা 450-500 কম ভর্তি করতো, এমন কোন সেমিস্টার নাই, একটা সেমিস্টার নাই যে সেমিস্টারে ওদের মিনিমাম 450 ভর্তি হইতো। আজকে দেখো তারা সাবস্টিটিউট হয়ে গেছে। কি দিয়ে সাবস্টিটিউট হয়েছে? সিএসসি দিয়ে সাবস্টিটিউট হয়ে গেছে, খুব বেশি দিন সময় লাগেনি। এটা কার ক্যামেরা অন রে? মাথা দেখা যাচ্ছে খালি, ফেস দেখা যাচ্ছে না, চিনতেছিও না। তোমাদের আসলে ক্যামেরা অন করে রাখা উচিত। আমার ছেলের স্কুলে যখন অনলাইন ক্লাস হয় তাদেরকে ক্যামেরা অন রাখতে, টিচারের ক্যামেরা অন থাকে না, স্টুডেন্টের ক্যামেরা অন থাকে, কারণ তোমরা তো আবার মোবাইল নিয়ে বাজারে চলে যাবে, লগ ইন করে তো আছে। সো এটা হলো সবচেয়ে বড় জিনিস যে সাবস্টিটিউট প্রোডাক্ট আসে। The effect of this force is seen almost daily in a wide variety of industries. সাবস্টিটিউট আমরা প্রত্যেক দিনই দেখতেছি, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বিভিন্ন ধরনের জিনিস সাবস্টিটিউট হচ্ছে। এই যে বললাম একটা মোবাইল ফোন কত কিছুকে সাবস্টিটিউট করছে, ঘড়িকে সাবস্টিটিউট করছে, অনেক ক্ষেত্রে ল্যাপটপকে সাবস্টিটিউট। গত 2 দিন আমি কম্পিউটার অন করি নাই, কারণ আমার যত কিছু ধরনের ইমেইল করা থেকে শুরু করে যাবতীয় সব ধরনের কাজ আমি মোবাইল ফোনে করে ফেলতে পারছি। গত পরশু দিন 2 দিন আমার ল্যাপটপই অন করিনি, আজকে আমি অন করছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। সেটাও কিন্তু চাইলে নিতে পারতাম, যদি স্ক্রিন শেয়ার না করা লাগতো, আমি কিন্তু নিয়ে নিতে পারতাম মোবাইল থেকে। তো এই জিনিসটা হলো সবচেয়ে বড়। ইট ইজ অফেন এট ইজ স্ট্রংগেস্ট ডিউরিং পিরিয়ডস অফ রাইজিং কস্ট অর ইনফ্লেশন। কোনটা? when airline prices get too high, people substitute air travel on their vacation. এবং দেখো আমরা সবসময় যে আর একটা প্রোডাক্ট তোমাকে কি করবে, সাবস্টিটিউট করবে, এরকম কোনো কথা নেই। এখানে একটা এয়ারলাইনের এক্সাম্পল দিচ্ছে। ফর এক্সাম্পল, এখন তুমি যদি দেখো যে এখান থেকে কক্সবাজার যাইতে তোমার খরচ হবে 50,000 টাকা, তুমি এবং তোমার হয়তো ফ্রেন্ডস 2 জন, তোমরা 3 জন মিলে যাবা কক্সবাজার। তোমরা হিসাব বাজেট টাজেট করে দেখলা যে আমাদের যাওয়া আসায় সবকিছু মিলাইয়া, থাকা খাওয়া মিলাইয়া 50,000 টাকা খরচ করবে, ঠিক আছে? আর আমি যদি নেপাল যাই বেড়াইতে, জনপ্রতি 50,000 টাকা, বা ধরো সবাই মিলে 50,000 টাকা, আমি যদি নেপাল যাই তাইলে আমার 52,000 টাকা খরচ পড়বে। আমরা 3 জনে যদি নেপাল ঘুরাইতে যাই আমাদের 52-55,000 টাকা খরচ পড়বে। তোমরা কি করবা? কক্সবাজার না গিয়ে নেপাল যাওয়ার চিন্তা করে ফেলবে না? খুব স্বাভাবিক না এটা, এই জিনিসটা চিন্তা করে ফেলা? শুনতেছো? আসো নাকি বাজারে চলে গেছো তোমরা? জি না স্যার, শুনতেছি স্যার আমরা। আমরা নেপালটাই ফেভার করি স্যার। ও, নেপালটাই হয়তো ফেভার করবো। সো বিভিন্ন ভাবে আমরা, যেমন আমরা দেখো কিছুদিন আগে এয়ারলাইনের বিমানের কি ছিল, সিলেট ঢাকা ফেয়ার ছিল 1500 টাকা, বেশি দিন না, এই 3-4 বছর আগে, 4 বছর ধরে 1500 টাকা ছিল। বাসে মানুষ যেত না, মানুষ প্লেনে যেত, কারণ বাসে গেলে এনাতে তোমার 1200 টাকা, গ্রিন লাইনে 1200 টাকা, আর কিসে গেলে, প্লেনে গেলে 1500 টাকা। মানুষ 300 টাকার জন্য মনে করতো তো প্লেনে চলে যায়। এখন প্লেনের ফেয়ার হয়ে গেছে 3,500 টাকা, 4,500 টাকা, মাঝে মধ্যে 4,500 হয় জনপ্রতি। মানুষ আর প্লেনে যাচ্ছে না। সো অনেকভাবে একটা প্রোডাক্ট সাবস্টিটিউট হতে পারে। শুধু যে প্রাইস দিয়েই সবসময় হবে এমন কোনো কারণ নাই, বা প্রাইস শুধু বেশি হয়ে গেলেই কি হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল দিচ্ছি যেটা প্রাইস দিয়ে, কিন্তু অনেকভাবে একটা প্রোডাক্ট সাবস্টিটিউট হতে পারে। বেশি ফেসিলিটিস, একটার মধ্যে একাধিক জিনিস করা যায়, তাই মোবাইল ফোন এটা দিয়ে তুমি সাবস্টিটিউট করতে পারো অনেকভাবে সাবস্টিটিউট। সো একটা বিজনেসের জন্য সবচেয়ে বড় থ্রেট হইলো সাবস্টিটিউট হয়ে যাওয়ার ভয়। ইফ দ্য কাস্ট, আরেকটা জিনিস সাবস্টিটিউট হচ্ছে ভেরি রিসেন্টলি, তোমরা দেখবা যে আর ব্রিক দিয়ে বানানো বিল্ডিং পাবা না, বেশি না,
ম্যাক্সিমাম 8-10 বছর। আর ব্রিকের বানানো কোনো বিল্ডিং পাবো না, ব্রিক ফ্রেমের আর কি, বা কি বলে রোডের ফ্রেমের। আমরা এখন রোড দিয়ে বানাই না পিলার গুলা, এগুলা স্টিল দিয়ে রিপ্লেস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব 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 বেশি। স্টিল দিয়ে রিপ্লেস হয়ে যাবে খুব বেশি, কারণ স্টিলের স্থায়িত্ব বেশি, ভেঙে ফেলাটা সহজ, বাড়াইতে হয় কমাইতে হয় সহজ, লাইটার হয় বিল্ডিং গুলা, এবং মোর ফ্লেক্সিবল হয়। সো ভূমিকম্পের জন্য বেটার, ভূমিকম্প প্রতিরোধের জন্য স্টিল গুলা বেটার, স্টিল ফ্রেমের বিল্ডিং গুলা বেটার রড ফ্রেমের থেকে। রড বাঁকানো যায় না, রড যতটুক ফ্লেক্সিবল স্টিলের থেকে বেশি ফ্লেক্সিবল বিভিন্নভাবে, এবং স্টিল রডের থেকে চিপার। সো বিভিন্নভাবে রডকে স্টিল রিপ্লেস করে ফেলতেছে। আজকে থেকে 10 বছর পরে দেখবা যে কোনো বিল্ডিং এ হয়তো আর রড দিয়ে বানানো হবে না, সবগুলো স্টিল ফ্রেমের হবে, এবং এটা প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। সো লাল ইট রিপ্লেস হয়ে যাচ্ছে ওই যে ব্লক দিয়ে, হচ্ছে না? ব্লক দেখছো না আছে এখন বাড়িছে নতুন সিমেন্টের ব্লক গুলা। জি স্যার। সো অনেক কিছু প্রত্যেক দিন রিপ্লেস হচ্ছে, সাবস্টিটিউট হচ্ছে। এরপরে আসো কাস্টমার বার্গেনিং পাওয়ার। আমরা বার্গেনিং পাওয়ার যে বলছিলাম, কাস্টমারের বার্গেনিং পাওয়ার যখন হাইয়ার হয়ে যায়, ধরো এখন এত এত প্রোডাক্ট হয়েছে, এত এত দোকান হয়েছে, কিন্তু কাস্টমার কম, তখন কি করবে তারা? এই কাস্টমার ধরার জন্য প্রাইস কম দিবে, বিভিন্নভাবে রাস্তায় গিয়ে তারা ডাকবে, ভাই আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন। দেখছো না তুমি যদি চায়না মার্কেটে কিংবা কিসে যাও, কি বলে বন্দরের দোকানটা কিসের মার্কেটের নাম কি মোবাইলের? আপনি জিন্দাবাজার ওই যে কাজী মেনশনে গেলে এরকম। হ্যাঁ, কাজী মেনশনে গেলেও দেখবো। তো যখন কাস্টমার কি হয়ে যাবে, তখন কাস্টমারের বার্গেনিং পাওয়ার বেড়ে যাবে, এটা কাস্টমারের জন্য অনেক ভালো, দাম কমে যায়, কি হয়ে যায়, কি বলছে এখানে, ইফ দ্য কাস্টমার্স বার্গেনিং পাওয়ার গেটস টু স্ট্রং, এখানে টু ডাবল হবে, ভুল করা হয়েছে, টু স্ট্রং, দে ক্যান ড্রাইভ প্রাইসেস টু unmanageably low level or simply refuse to buy the products or service। এমন দাম বলতে পারে যেটা দিয়ে তোমার কিনা প্রাইসই না, কি করবা? কিনা প্রাইসই বলতেছে না কাস্টমার, কাস্টমারের এত এত দোকান আছে, সে আমার দোকানে আসবে না, আরেকজন হয়তো সেকেন্ড গ্রেডের খারাপ গ্রেডের মাল তখন নিয়ে আসবে, এনে তাকে ঠিকই দিয়ে দিতেছে, সে তো বুঝতেছে না, সে মনে করতেছে যে 5 টাকার যে জিনিস আমি 4 টাকা দিয়ে কিনে ফেলছি, কিন্তু এটা হয়তো তার কেনা প্রাইসই হলো 4.5 টাকা। তুমি ভালো প্রোডাক্ট দাও, তোমার কেনা প্রাইসই 4.5 টাকা, কারণ কাস্টমারের বার্গেনিং পাওয়ার এত বেড়ে গেছে, আনম্যানেজেবল হয়ে যেতে পারে। সবসময় যে ম্যানেজেবল থাকবে এমন কোনো কথা নাই। আবার যদি সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার গেটস টু স্ট্রং, ইট ক্যান ফোর্স দ্য প্রাইস অফ গুডস এন্ড সার্ভিসেস টু আনম্যানেজেবলি হাই লেভেলস। যেমন আমাদের সয়াবিন তেলের ক্ষেত্রে যেটা হয়েছে, 975 টাকা 970 টাকা কমে এখন 5 লিটার পাওয়া যায় না, যেটা 5-6 মান্থস আগেও ছিল 550-60 টাকা, 575 টাকা মনে হয় ছিল, 400 টাকা প্রাইস বেড়ে গেছে ফর নাথিং। সেম কি দিয়ে কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ হইতেছে এই কথা বলে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি আজকে বন্ধ হয়ে যায়, তাহলে কি তোমার মনে হয় আবার 575 টাকা নেমে আসবে? আসবে না, বুঝছো? কারণ সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার, বাংলাদেশে মাত্র 4টা না কয়টা কোম্পানি সয়াবিন তেল আমদানি করতে পারে, মাত্র 4টা কোম্পানি মনে হয়, বা 5টা কোম্পানি, খুব লিমিটেড কিছু কোম্পানি সয়াবিন তেল আমদানি করতে পারে। এটা যদি ওপেন করে দেওয়া হইতো তাইলে হয়তো কমে যেত, আমি তুমিও নিয়ে আসতাম, আমরা হয়তো এত বেশি মাত্রায় আনতে পারতাম না, কম পরিমাণে নিয়ে আসতাম, এনে বিজনেস ঠিকই করতাম। এখন তোমার আসো, আমরা বলছিলাম স্ট্র্যাটেজি, এগুলাকে ম্যানেজ করার জন্য আমাদেরকে স্ট্র্যাটেজি, এগুলো তোমরা সব জানো, আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলছি। তখন তোমাকে চিন্তা করতে হবে কি, এইসব কম্পিটিটিভ ফোর্সকে আটকানোর জন্য তুমি কিছু স্ট্র্যাটেজি তোমাকে ঠিক করতে হবে। সেটা হলো একটা হলো কস্ট লিডারশিপ। আমি আগে বলছিলাম লো কস্ট প্রডিউসার হইতে হবে তোমাকে, এটা দিয়ে তুমি এটা হলো একমাত্র ওয়ে কস্ট লিডারশিপে যাওয়ার, যে তুমি কম টাকা দিয়ে জিনিস দিয়ে দিচ্ছ। হেল্প সাপ্লায়ার ও কাস্টমার রিডিউস কস্ট, ইনক্রিজ কস্ট কম্পিটিটরস। ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি, ডিফারেন্সিয়েশন মানেই হলো আমি বলছিলাম যে ব্যবধান, অন্যের সাথে তোমাকে ব্যবধান গড়ে তুলতে হবে। ডিফারেন্সিয়েট এ ফার্মস প্রোডাক্ট ফ্রম ইটস কম্পিটিটরস, কিন্তু না কোনোভাবে তোমার প্রোডাক্টের একটা পার্থক্য নিয়ে আসতে হবে। ফোকাস অন এ পার্টিকুলার সেগমেন্ট অন নিস অফ মার্কেট। নিস মার্কেট মানে কি, কে বলতে পারবা? যে বলতে পারবা তার জন্য 5 মার্ক আছে, কিন্তু সময় 10 সেকেন্ড। 1 2 3 স্যার 4 বড় একটা ডিপার্টমেন্টের স্যার 5 ছোট মানে 6 7 8 9 10, বলো তো
যে বলতেছিলাম কাছাকাছি আসো বলো। স্যার বড় একটা ডিপার্টমেন্টে ছোট ছোট ভাগ করে ওই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করাকে ভেরি কাছাকাছি, খুবই কাছাকাছি। তোমার আইডি, তুমি কোন সেকশনের? 76 স্যার, বি সেকশন। বি সেকশন। তুমি তোমার কি কাছে আইডি দিবা? কি বলে? জি আচ্ছা সিআর এর কাছে আইডি দিয়ে রাখবো, বলবা যে স্যার বলছে আমার বোনাস মার্ক দেওয়া হয়েছে। জি আচ্ছা স্যার। 76 এ বি এর কি 56 53 বি এর কি সিআর আছো? জি স্যার। কোনটা রে? প্রমি। জি স্যার। নিস মার্কেট জিনিসটা কি? নিস মার্কেট হইল লোকাল মার্কেট, ভেরি মাচ লোকাল মার্কেট। যেমন তুমি একটা সবজি, তোমার নিজের সবজির বাগান আছে, ঠিক আছে? তুমি চিন্তা করছো যে আমি যদি এটা পুরো মার্কেটে, বা তুমি একটা ছোট্ট কোম্পানি, খুবই ছোট কোম্পানি, আমি এত বড় বড় কোম্পানির সাথে আমি কম্পিটিশনে যাইতে পারবো না বাবা। আমি নর্মাল সরিষার তেল বানাই ঘরের মধ্যে, আমি হয়তো দিনে 50 লিটার মাত্র সরিষার তেল বানাই। আমার এত বড় বড় যে সরিষার তেলের কোম্পানি আছে এদের সাথে আমার কম্পিটিশন করা, ওরা এত টাকা দামের অ্যাডভার্টাইজ করা আমার পক্ষে সম্ভব না, আমি ছোট একটা বিজনেস। তখন তোমাকে টার্গেট কি পুরা সিলেট জুড়ে কিংবা পুরা কি জুড়ে করে লাভ আছে? পুরা বাংলাদেশ জুড়ে তোমার এটা চিন্তা করে লাভ আছে? পারবে না তুমি সামাল দিতে, বুঝছো? তখন তুমি চিন্তা করবে কি, যে তোমার 50 লিটার মাত্র, তুমি একদম ছোট মার্কেট তোমার এলাকার মধ্যে এটা বিক্রি করে দিতে পারো নাকি? তুমি হয়তো টিভি গেট এরিয়াতে থাকো, টিভি গেট এরিয়ার দোকানগুলো দিয়ে তুমি অ্যাপ্রোচ করবা যে আমার এর থেকে বাইরে যাওয়ার দরকার নেই। ব্যাপারটা বুঝতে পারছি? এটা বললো নিস মার্কেট, নিস NICHE, নিস মার্কেট। এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, নিশ, যে এটা ছোট্ট একটা মার্কেট, খুব লোকাল একটা মার্কেট, বুঝছো? তো এই মার্কেটে তুমি চিন্তা করবা। ফিমসেট এক ধরনের একটা ইউনিভার্সিটির নাম, ফোকাস অন IT প্রোগ্রাম। ধরো তোমার LU লিডিং ইউনিভার্সিটি, ফিমসেট একটা ইউনিভার্সিটির নাম। ধরো লিডিং ইউনিভার্সিটি ফোকাসেস অন IT প্রোগ্রামস, এন্ড IU আরেকটা ইউনিভার্সিটি ফোকাস অন বিজনেস স্টাডিজ। যেমন ধরো ফর এক্সাম্পল দুইটা ইউনিভার্সিটির নাম বলো, যেটা আছে ইয়েল ইউনিভার্সিটি ফর এক্সাম্পল। ইয়েল ইউনিভার্সিটি খুবই নাম করা, ওয়ার্ল্ডের নাম্বার 1 ফর ল। যত বড় বড় লয়ার আছে ওয়ার্ল্ডে বেশিরভাগই ইয়েলের গ্রাজুয়েট, YALE, ইয়েলের গ্রাজুয়েট। বিল ক্লিন্টন বলো আর কি বলো, তার ওয়াইফের কি ছিল জানি নাম, ভুলে গেছি। ওই যে প্রেসিডেন্টশিপে তারা ছিল, বিল ক্লিন্টনের ওয়াইফ, ভুলে গেছি। তারা ইয়েলের গ্রাজুয়েট। সো বড় বড় লয়ার, হিলারি ক্লিন্টন, বড় বড় গ্রাজুয়েটরা হলো ইয়েলের গ্রাজুয়েট ল ফার্মের জন্য। সো তাদের মূল ফোকাস থাকে লতে, ঠিক না? যত ধরনের। আবার তুমি চিন্তা করো MIT ওয়ার্ল্ডে বলা হয় ইঞ্জিনিয়ারিং এর জন্য নাম্বার 1 ইনস্টিটিউট, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, MIT ওয়ার্ল্ডে ইঞ্জিনিয়ারিং এর জন্য নাম্বার 1, এর উপরে অন্য কেউ না ইঞ্জিনিয়ারিং এর জন্য। তারা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনকে কি করতেছে। সো তোমাকে বুঝতে হবে তোমার স্ট্রেংথ কোন দিকে, তুমি যে কোনো একটা দিকে ফোকাস করতে পারো। তুমি একসাথে আমি এটাও খেয়ে ফেলবো, আমি সবকিছুতেই ভালো হয়ে যাব, সবকিছুতে ভালো হওয়া সম্ভব না। যেমন কেমব্রিজ কিংবা অক্সফোর্ড, আমরা ছোটবেলা থেকে নাম শুনে আসছি, তাদের মূল কি হইল বিজনেস, মূল যেটা আমরা যেটা BBA বলি বা বিজনেসের বিভিন্ন সাইড, তাদের মূল স্ট্রেংথ, তাদের মূল ফোকাস হইল ইনফরমেশন টেকনোলজিতে না বা CSE তে না, এগুলাতে না। তাদের মূল ফোকাস মূল কি হইল আর্টস এবং বিজনেস। সো তাদের এখানে ইকোনমিক্স, বড় বড় ইকোনমিক্স তাদের এখান থেকে দেখবা বের হইছে, তাদের এখান থেকে বড় বড় কি বের হইছে, কি বলে সমর বিশারদ বের হইছে। এইসব ইতিহাস মানে আর্টসের দিকটা এবং কি বিজনেসের দিকটা, তারা কিন্তু কিসের জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য কিংবা কিসের জন্য তারা এত কিনা। সো তোমাকে জানতে হবে তোমার স্ট্রেংথ কোনটা, তুমি সেইখানেই মূল ফোকাস দিতে হবে। আর বেশি নেই, এমন 4-5টা সাইড আছে। তারপরে হলো অ্যালায়েন্স স্ট্র্যাটেজি। অ্যালায়েন্স জিনিসটা কি, কে বলতে পারবা? অ্যালায়েন্স কি জানো না? গেমার যারা, তারা তো জানা কথা, যারা ওয়ার গেম খেলো, শোনো না অ্যালায়েন্স? জুট স্যার। জুট, ভেরি গুড। জুটবদ্ধ হওয়া, এটা হইলো আর একটা স্ট্র্যাটেজি, যে জুটবদ্ধ হওয়া। ফর এক্সাম্পল এই যে বলছি সার্ফ এক্সেল
আরেকটা বালতি কোম্পানির সাথে হয়তো জুট বাঁধতেছে, যে আমার প্রত্যেকটা কিসের সাথে তোমার একটা করে বালতি দিব, কোনো না কোনো ভাবে জুট বাঁধতেছে। সবসময় যে সেম প্রোডাক্টের সাথেই জুট বাঁধবে এমনও কোনো কথা নাই, ডিফারেন্ট প্রোডাক্টের সাথে হইতে পারে। যেমন সার্ফ এক্সেল করছে বালতির সাথে, আবার তুমি সেম জিনিসের সাথেও জুট বাঁধতে পারো, যে আমরা দুইটা কোম্পানি, আমরা দুইজন একজন প্রাইস এর নিচে নামাবো না, আমরা কম্পিটিশন করব ঠিক আছে, কিন্তু আমরা একটা জায়গায় আমরা কি করলাম যে এর নিচে আমরা প্রাইস নামাবো না। বুঝা গেছে? আবার অনেক সময় হইতে পারে দুইটা কোম্পানি একসাথে একটা একটাকে কিনে নিতে পারে, মার্জ করে ফেলতে পারে, এই যে এখন মার্জার লিখছেন, কিংবা অ্যাকুইজিশন মানে হলো কিনে ফেলা, জয়েন্ট ভেঞ্চার হইতে পারে দুইটা কোম্পানির। তো এরকম করে আমরা জুট করে আমরা হয়তো কি করে ফেলতে পারি, সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করতে পারি আরেকটা কোম্পানি। যেমন আজকে যদি বসুন্ধরা বলে যে আমি আরেকটা কোম্পানি, বড় এরকম আরেকটা কোম্পানির সাথে, প্রাণ কোম্পানির সাথে আমরা জোটবদ্ধ হয়ে গেছে, আমরা দুইটা একই, আমরা একজন আরেকজনের মার্কেট কি করব না, নষ্ট করব না, ঠিক আছে। তারপরে তারা কিসে আসলো, যে প্রাণ কোম্পানিকে রাজি করাইলো যে তুমি সিলেটে কোনো প্রোডাক্ট বিক্রি করবে না, আমি বসুন্ধরা বিক্রি করবো। আবার ঠিক আছে, আমি হবিগঞ্জে আমি কোনো প্রোডাক্ট বিক্রি করবো না, তুমি বিক্রি করবে। বুঝছো? এতে কি হয়, দুইটা কোম্পানি দিন শেষে লাভবান হইতেছে, দুইজন দুই জায়গাতেই স্ট্রং হোল্ড বানাইতে পারতেছে, অন্যদেরকে কম্পিটিশন থেকে বাইর করে ফেলতে পারতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? সব সময় যে অ্যালায়েন্স স্ট্র্যাটেজি মানেই যে আমি ডিফারেন্ট কোম্পানির সাথে করব এমন কোনো কথা নেই, একই ধরনের কোম্পানির সাথেও তোমার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করতে পারো, করে জিনিসটাকে মিটিগেট করে ফেলতে পারো। ওকে, এরপরে বলছে a given activity could fall into one or more categories of competitive strategy. তুমি একটা এমন হইতে পারে যে ফর এক্সাম্পল তুমি ওই যে বলছি দুইটা কোম্পানি আমরা একসাথে অ্যালায়েন্স ফোর্স বানাইয়া ঠিক করছি যে আচ্ছা আমি তোমার সিলেটের মার্কেট নষ্ট করব না, আমি কোনো প্রোডাক্ট দিব না সিলেটে, তুমি আমার ফর এক্সাম্পল হবিগঞ্জে কোনো ধরনের প্রোডাক্ট দিবা না, আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসছি। এইটা যে শুধু এই দিকেই হইতে পারে, বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কয়েক ধরনের ছিল, এই যে 5 ধরনের 6 ধরনের আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল, এইটা যে শুধু আমার একটাই কি করবে, কস্ট লিডারশিপে ফর এক্সাম্পল করতেছি, কারণ আমি দামে কি করতে পারতেছি, বা ডিফারেন্সিয়েশন, বা ফর এক্সাম্পল আমি গ্রোথ বেশি পাইতেছি, এরকম না হইতে পারবে। শুধু অ্যালায়েন্স হইতেছে তাও না, আমার গ্রোথও বাড়বে না, কারণ আমার কম্পিটিশন নাই, আমার সাথে বড় কোম্পানির কম্পিটিশন নাই এই এলাকায়। সো আমার কম্পিটিশন বাড়বে, কি বাড়বে, আমার গ্রোথ বাড়বে। তার মানে আমি আরো বেশি প্রোডাক্ট, এখন যতটুকু প্রোডাক্ট বিক্রি করি তার থেকে বেশি প্রোডাক্ট আমি বিক্রি করতে পারি। বিভিন্নভাবে আমাকে হেল্প করতে পারে, শুধু যে একভাবেই হেল্প করবে এরকম কোনো কথা নাই। নট এভরি সার্ভিস, এটা কিছু না, এটা তোমরা একটু জাস্ট দেখে নিও। ওয়েজ টু ইমপ্লিমেন্ট বেসিক স্ট্র্যাটেজি কিভাবে করা যায়, লোয়ার কস্ট কিভাবে করতে পারো, ইউজ আইটি টু সাবস্টেন্সিয়ালি রিডিউস দ্য কস্ট অফ বিজনেস প্রসেস। বিভিন্ন ধরনের বিজনেস প্রসেসকে তুমি ছোট করে ফেলতে পারো। যেমন আগে তোমার 10 জন অ্যাকাউন্টেন্ট লাগতো, এখন সেখানে তোমার একজন অ্যাকাউন্টেন্টের কম্পিউটার দিয়ে করে ফেলতে পারতেছে যাবতীয় হিসাব, দিন শেষে তোমার টাকা বাঁচতেছে 9 জন অ্যাকাউন্টেন্টের। কাস্টমার অর সাপ্লাইয়ারের তোমার আইটি ইউজ করতে পারো, যেখানে তুমি কি করবা, লোয়ার দ্য কস্ট অফ কাস্টমার্স অর সাপ্লায়ার্স। তুমি আগে তুমি 3 জন মানুষ লাগতো একটা জিনিস সেল করার জন্য, এখন একজন মানুষ দিয়ে করে ফেলতে পারতেছো। কিংবা সাপ্লায়ারের কস্ট কিভাবে তুমি কমাইতেছো, যে আগে তুমি যেহেতু মুখে মুখে হিসাব করতে, তুমি প্রত্যেকদিন গিয়ে স্টক কাউন্ট করা লাগতো, যে এইটা কয়টা আছে ওইটা কয়টা আছে, এখন তুমি তোমার ইনভেন্টরি ম্যানেজমেন্টের সফটওয়্যার দিয়ে তুমি দেখে ফেলতে পারতেছো তোমার কয়টা প্রোডাক্ট আছে। তুমি সাপ্লায়ারকে দিয়ে দিতে পারতেছো, সাপ্লায়ারকে হয়তো আশা লাগতেছে না, তুমি যদি ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারে যদি তুমি সাপ্লায়ারকে তুমি কি দিয়ে দাও, অ্যাক্সেস দিয়ে দাও, সে তার অফিসে বসে এসে দেখে ফেলতে পারতেছে তোমার কোন প্রোডাক্ট কয়টা দরকার। বুঝে গেছে? সো বিভিন্নভাবে এটা কি করা যায়, এই জিনিসগুলো একটু পড়ে, এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে আসবে কিনা আমি এখনো শিওর না, কিন্তু না পড়ে না বোঝার কোনো কারণ নেই। আরেকটা হইলো, আরো কিছু ওয়েতে আমরা কাস্টমারকে আটকাই ফেলতে পারি। একটা হইলো ইএমআই আমরা করি না, করি 2 বছরের জন্য ইএমআই। এটা মানে কি, ইএমআই করলে কোম্পানি লাভ না, কিন্তু তোমার জন্য লাভ, কোম্পানির জন্য কি লাভ? সে তো 2 বছরের জন্য তো রাখাই গেল, বা 12 মাসের জন্য তো রাখাই গেল, 12 মাস 24 মাসের জন্য তো রাখাই গেল। তুমি তো তাকে
কিছুই দিচ্ছ না, তাহলে তার লাভ হলো কি? কেউ বলতে পারবা তার লাভ কি? তুমি এই কোম্পানির সাথে 2টা বছর থেকে যেতে হবে, তুমি পছন্দ করো না করো, ঠিক না? তুমি যদি ইএমআই তে ফর এক্সাম্পল তুমি আহ, আহ, কি বলে সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করে ইএমআই তে একটা জিনিস কিনছো, তুমি কি এই ক্রেডিট কার্ড বন্ধ করে দিতে পারবা ইএমআই শেষ হওয়া পর্যন্ত? পারবা? পারবা না। সো তোমার সুইচিংটাকে আমি হার্ড করে দিলাম। তুমি আমার যদি সার্ভিসে হ্যাপি নাও হও, আমার সাথে তুমি বাধ্য হয়ে 2 বছর থাকবা। এই 2 বছরে তুমি এটা তো খরচ করছো, যেহেতু তোমার কাছে ক্রেডিট কার্ড আছে, তুমি হয়তো আরো জিনিস খরচ করবো, বুঝছো? সো আমি তোমাকে আটকে দিলাম, আমি তোমাকে অন্য জায়গায় যাওয়ার সুযোগ করে দিলাম না। সো এটাও একটা লক ইন কাস্টমার্স এন্ড সাপ্লায়ার্স। বিল্ড ইন সুইচিং কস্ট, যদি সুইচিং কস্ট বাড়ায় দেই, যে আমার এখানে যদি তুমি কন্ট্রাক্ট ক্যান্সেল করতে হয় তাহলে তোমার এত টাকা ফাইন দিতে হবে, যদি আমি সুইচিং কস্ট বাড়ায় দিই তাইলেও তুমি আটকা পড়ে গেলে। সো বিভিন্নভাবে ইরেক্ট, গত সেমিস্টারে এই প্রশ্নটা আসছিল, হোয়াট ইজ ইরেক্ট ব্যারিয়ার্স টু এন্ট্রি, অথবা হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ব্যারিয়ার্স টু এন্ট্রি। ব্যারিয়ার্স টু এন্ট্রি হলো ডিসকারেজ অর ডিলে আদার কোম্পানিজ ফ্রম এন্টারিং দ্য মার্কেট। ডিসকারেজ করতে পারো, আমরা একটু আগে আলোচনা করছিলাম এটা নিয়ে, ডিসকারেজ করা। অথবা তুমি এমন এক জায়গাতে তুমি কোম্পানিকে নিয়ে যেতে পারো যে আরেকটা কোম্পানি ঢোকার জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগে, যেমন মোবাইল ফোন প্রথম যখন আসছিল তখন যে পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়ে একটা কোম্পানি মোবাইল ফোনে আসতে পারতো, এখন কি মনে হয় যে তোমার সেম ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারবে? সম্ভব না, পারবে না। এখন আরো বড় কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট লাগবে, হয়তো কয়েক লাখ কোটি টাকার ইনভেস্টমেন্ট লাগবে, যেখানে আগে হয়তো কয়েক হাজার কোটি টাকা দিয়ে বা কয়েকশো কোটি টাকা দিয়ে ঢুকে যেতে পারছে। কয়েকটা টাওয়ার দিয়ে প্রথমে ঢাকা থেকে শুরু করছে, ঢাকাতে কয়েকটা এরিয়াতে টাওয়ার বসাইছে, আস্তে আস্তে এটা লাভের টাকা দিয়ে আরো টাওয়ার বসাইছে। কিন্তু এখন তুমি যদি শুধু বলো যে আমি একটা মোবাইল কোম্পানি খুলবো যেটা শুধু সিলেটে চলবে, কেউ তোমার মোবাইল ফোন কিনবে না। তো এখন তোমাকে মিনিমাম একটা জায়গা এরিয়া কভার করে তারপরে তুমি মোবাইল কোম্পানি খুলতে পারবে। এটা হলো ব্যারিয়ার্স টু এন্ট্রি। এটা গত সেমিস্টারে গতবার পরীক্ষাতে আসছিল, হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ব্যারিয়ার্স টু এন্ট্রি। আর কয়টা আছে? বেশি নাই। শেষ হচ্ছে না আজকে, কয়টা বাজে? 11টা হয়ে যাবে, 2 ঘন্টা তো ক্লাস হয়ে যাবে। তারপরে স্ট্র্যাটেজিক আইটি ক্যাপাবিলিটিস তুমি বাড়ায় ফেলতে পারো। টেক অ্যাডভান্টেজ অফ স্ট্র্যাটেজিক অপরচুনিটিস হোয়েন দে অ্যারাইজ, ইমপ্রুভ এফিসিয়েন্সি অফ বিজনেস প্র্যাকটিসেস। এফিসিয়েন্সি কিভাবে বাড়াইতে পারো? আমি তোমাদেরকে আগেই বলছি যে তুমি আজকে একটা প্রোডাক্ট 10 টাকা দিয়ে কিনছো, কালকে 11 টাকা দিয়ে কিনছো, তুমি জানো যে এইটার এখন এভারেজ প্রাইস ছিল 10 টাকা 20 পয়সা, তুমি এফিসিয়েন্সি বাড়াই ফেলছো, তুমি 11 টাকা দিয়ে বিক্রি করতেছো বা 10 টাকা 90 পয়সা দিয়ে বিক্রি করতেছো, যেখানে অন্য কোম্পানি হয়তো 11 টাকার কমে বিক্রি করতে পারতেছে না, কারণ 11 টাকা তার কেনা প্রাইস। সো তুমি আবার এটাও হইতে পারে তুমি অ্যানালাইসিস করে যে যারা অনেক বছর ধরে জিনিসপত্রের সবকিছু হিসাব রাখে আইটিতে সফটওয়্যারের মাধ্যমে, তারা কি করে? তারা জানে যে আগামী বছর এই সময় একটা প্রোডাক্ট, গত 5 বছর ধরে এই সময় একটা প্রোডাক্টের কেনা প্রাইস কম ছিল, তো সে ওই সময় হয়তো বেশি কিনে রাখবে, সে আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবে যে আমার এই সময় দাম কমবে, আমি এই সময় স্টক বেশি করে নিয়ে রাখবো, যাতে আমি পরে সারা বছর সামান্য স্টক শুধু টপ আপ করে আমি চলে যেতে পারি। এটা হইতে পারে। তারপরে গত সেমিস্টারে এটা কোয়েশ্চেন আসছিল যে কাস্টমার ফোকাসড কেন হবা, এটার ভ্যালু কি? কাস্টমার ফোকাস কেন, কাস্টমারকে তুমি সবকিছু মনে করবা? এতে কি হয়? কাস্টমার লয়াল থাকে। তুমি যদি একটা জায়গায়, যেমন আমি যদি কোনো কাপড় চোপড় কিনি, আমি 2টা জায়গায় যাই, একটা হইলো ইল্লিন আর একটা হইলো ইনফিনিটি। এছাড়া আমি কোনো জায়গায় ইনফিনিটি ছাড়া আমি কোনো জায়গা থেকে শার্ট প্যান্ট নর্মালি কিনি না, আবার ইল্লিন ছাড়া কোনো জায়গা থেকে আমি পাঞ্জাবি কিনি না। এটা কেন? কারণ আমি দেখছি তাদের প্রোডাক্ট ভালো, আমি তাদের কাস্টমার সার্ভিসে ভালো, সো কাস্টমার লয়াল থাকে। তুমি যদি ভালো প্রোডাক্ট দিয়ে যাও, ভালো সার্ভিস দিয়ে যাও, তোমার কাস্টমার লয়াল থাকবে, তোমার কাছ থেকে সবসময় জিনিস কিনবে। তারপরে তুমি এতে কি করতে পারো? এন্টিসিপেট করতে পারো দেয়ার ফিউচার নিড। তুমি বুঝতে পারো যে তোমার ফিউচারে কি পরিমাণ গ্রোথ আসতেছে, কি পরিমাণ তুমি একটা, যেহেতু তুমি ভালো প্রোডাক্ট দাও, তুমি আশা করতে পারো তোমার কাছ থেকে কাস্টমার সরে যাবে না। রেসপন্ড টু কাস্টমার কনসার্ন, কাস্টমার যদি কোনো কিছু বলে তুমি এটাকে যৌক্তিকভাবে নিতেছো, চেষ্টা করতেছো এটা ইমপ্রুভ করার।
সো এই কোয়েশ্চনটা গত সেমিস্টারে আসছিল, এগুলা ব্যাখ্যা করার জন্য শুধু 4টা নাম লিখলেই হবে না, একটু ব্যাখ্যা করবা, নিজের ভাষায় ব্যাখ্যা করবা যে কেন টপ কোয়ালিটি কাস্টমার সার্ভিস দিতে হবে। এটা ব্যাখ্যা করার জন্য এমন কোনো কিছু মুখস্থ করতে হয় না, তুমি তোমার মতো করে লিখবা যে হোয়াটস দ্য ভ্যালু, বিজনেস ভ্যালু ইন বিং কাস্টমার ফোকাস। এটাও কিছু না, যে যদি তুমি কনসিস্টেন্টলি যদি তুমি ভালো কাস্টমার সার্ভিস দিয়ে যাও, কনসিস্টেন্টলি যদি তুমি ভালো কাস্টমার সার্ভিস দিয়ে যাও, তাহলে এখানে ভ্যালু কি আসবে, কি হইতে পারে, ট্র্যাক ইন্ডিভিজুয়াল প্রেফারেন্সেস। তুমি প্রত্যেকটা মানুষের প্রেফারেন্স তুমি জানতে পারবা। অনেক ওয়েবসাইট তোমাদের কি রাখে, কুকিজ রাখে কেন, কারণ তোমার, এবং তুমি ফর এক্সাম্পল কতদিন আমি কি জানি সার্চ দিছিলাম, এখন মাথায় আসতেছে না, আজকে ফেসবুক খুলে গতকালকে সার্চ দিছিলাম কিসে দারাজে, আজকে আজকে সকালে ওইটা ফেসবুক খুলছি, খালি এইটারই অ্যাডভার্টাইজ, একটু সময় পরপরই দেখি এটার অ্যাডভার্টাইজ আসতেছে, মানে এই সিমিলার টাইপের প্রোডাক্টের অ্যাডভার্টাইজ আসতেছে। তো এটা করতে পারো, কিপ আপ উইথ মার্কেট ট্রেন্ডস, মার্কেট ট্রেন্ড কি, এখন কি চলতেছে মার্কেটে সেটা তুমি জানতে পারো। সাপ্লাই প্রোডাক্ট সার্ভিসেস এন্ড ইনফরমেশন এনি টাইম এনিওয়্যার। ট্রেইলর কাস্টমার সার্ভিসেস, ট্রেইলর মানে কি বলো তো, ট্রেইলর কি জানো না? আমরা যে বলি টেইলার্স এর কাছে যাব, আসলে কি বুঝে? টেইলার্স বলতে কিছু না, টেইলর আসলে কি, তারা কি সেলাই করে দেয় এটা? দর্জি। হ্যাঁ, তারা তারা আসলে কি? টেইলর বলতে আসলে কি বুঝায়? কারিগর। কারিগর না, আসলে বুঝায় দর্জি। যেখানে তুমি একটা কাস্টমাইজ প্রোডাক্ট বানাইতে পারবা, বুঝছো? তারা হলো টেইলর। কাস্টমাইজ প্রোডাক্ট, আমরা নাইলে রেডিমেড কাপড় কিনি আর বলি যে টেইলরের কাছে গিয়ে আমরা কাপড় বানাইছি, তার মানে তুমি কি করছো? কাস্টমাইজ কাপড় বানাইছো। তুমি বাজারের নর্মাল কাপড় কিনো নাই, যেটা অলরেডি বানানো, তোমার কাস্টমাইজ করার কোনো উপায় নেই। এখানে তুমি তোমার মতো করে মাপ দিছো, তোমার মতো করে কাপড় দিছো, তুমি তোমার মতো করে ডিজাইন বলে দিছো, তারা বানিয়ে দিছে। বুঝতে পারছি ব্যাপারটা? এখানে বুঝাইছে যে কিভাবে কাস্টমার ভ্যালু বাড়ানো যায় ইন্টারনেটের থ্রুতে। একটু দেখে নিও, এটা এক্সপ্লেন করা লাগবে না, শেখা লাগবে না, জাস্ট একটু দেখে নিও জিনিসটা কিভাবে কিভাবে আমাদের ইন্টারনেট অথবা আইটি আমরা ইউজ করতে পারি কাস্টমার ভ্যালু বাড়ানোর জন্য। একটু নিজেদের আইডিয়ার জন্য জাস্ট একবার পড়ে রাখো, এটা পরীক্ষার জন্য কোনো ইম্পর্টেন্ট কিছু না। এই হলো আজকে শেষ। স্যার বলছিলেন কোয়েশ্চেনের জন্য আচ্ছা, last এ কোশ্চেন মনে গুলো, করে। হ্যাঁ কোশ্চেন তো বলেই দিলাম। এখানে দেখি কি কোশ্চেন হইতে পারে। কম্পিটিটিভ ফোর্স ভেরি 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 ইম্পর্টেন্ট। ধরে রাখতে পারো যে মিড টার্মে, আমি 100% শিওর দিচ্ছি না কারণ এখনো কোশ্চেন করি নাই, এটা যদি আসে এটলিস্ট 3 থেকে 4 মার্কের আসবে, এটলিস্ট 3 থেকে 4, যে এক্সপ্লেন করো কম্পিটিটিভ ফোর্স কি এবং কিভাবে এটা কম্পিটিটিভ ফোর্স হয়, কিভাবে তোমাকে কি করবে, এটা হইতে পারে। আর নেক্সট হইলো এই যে 5 কম্পিটিটিভ স্ট্র্যাটেজিস গুলো কি কি, যে কম্পিটিটিভ ফোর্স কে কি করার জন্য, হ্যান্ডেল করার জন্য কি কি স্ট্র্যাটেজিক ফোর্স তুমি নিবা, এক্সপ্লেন করো। এটা তো আসতে 3-4 মার্কেট লিস্ট আসবে। তারপরে ছোট ছোট কিছু কোয়েশ্চেন আসবে, এই যেমন গত সেমিস্টারে আমি বলছি ব্যারিয়ার্স টু এন্ট্রি কি, যে হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হাউ লোক-ইন কাস্টমার এন্ড সাপ্লায়ার্স ক্যান হেল্প এ কোম্পানি গেইনিং কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ছোট ছোট কোয়েশ্চেন, 1 মার্কের কোয়েশ্চেন। তো এখান থেকে একটা ফুল কোয়েশ্চেন তোমরা আশা করতে পারো, বা দুইটা ফুল কোয়েশ্চেন তোমরা আশা করতে পারো এই চ্যাপ্টার থেকে। হোয়াট ইজ দ্য বিজনেস ভ্যালু ইন বিং কাস্টমার ফোকাস, এটাও মনে গত সেমিস্টারে আসছিল। কাস্টমার ফোকাসড হওয়ার মধ্যে বিজনেস ভ্যালু কি, এই চ্যাপ্টার মূলত পুরাটা ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা আশা করতে পারো 7, 8 থেকে 10 এখান থেকে পেয়ে গেল, বুঝছো? এই পুরো চ্যাপ্টারটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট মনে রাখবা বিষয়গুলো কি কি, পয়েন্ট গুলো মনে রাখবা, তাইলেই চলবে। পয়েন্ট গুলো মনে রাখলেই চলবে। কস্ট লিডারশিপ, ডিফারেন্সিয়াল স্ট্র্যাটেজি মাথার মধ্যে মনে রাখবা। মাথার মধ্যে কিভাবে মনে রাখবা, তোমার ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি, এই ওয়ার্ডটা এইভাবে মনে রাখার দরকার নেই, তোমার এক্সাক্ট ওয়ার্ড মনে রাখার কোনো দরকার নেই। তুমি যা মনে রাখবা যে দামের দিক থেকে আমি লিডারশিপে, মানে দাম কমাইতে হবে, তখন তুমি এটা কস্ট লিডারশিপ না বলে তুমি চিপার প্রোডাক্ট বললো আমি কারেক্ট আনসার দেবো। মুখস্থ করতে চাইও না, তুমি মনে রাখবে কি দাম কমাইতে হবে, অন্যদের থেকে আমাকে ডিফারেন্ট হইতে হবে, আমি কিভাবে কিভাবে কি করতে পারবো, অন্যদের থেকে আমি ডিফারেন্ট হইতে হবে,
অন্যদের থেকে আমি ইনোভেটিভ হইতে হবে, সো আমি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে, নতুন নতুন ধারণা নিয়ে আসতে হবে। যেমন আইফোন ধরো, তারা কিন্তু ডিজাইন বদলায় না, তারা প্রত্যেক বছর নতুন নতুন ফিচার দেয়, এই বছর এই ফিচার দিচ্ছে, পরের বছর ওই ফিচার দিচ্ছে, ইনোভেটিভ জিনিসগুলো হইতেছে। তাদের থেকে আমার গ্রোথ স্ট্র্যাটেজি বেশি হইতে হবে, তাদের থেকে আমি বাড়াইতে হবে বেশি দ্রুত। অ্যালায়েন্স অন্য কারোর সাথে কি হইতে লাগতে পারে, কোম্পানির সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া লাগতে পারে যে আমরা একজন একজন কম্পিটিশন করবো না। সো এইরকম মনে রাখবা। তুমি যদি এক্সাক্ট নাম না দিতে পারো কোনো অসুবিধা না, এক্সাক্ট নাম দেওয়া লাগবে, গ্রোথ স্ট্র্যাটেজি লিখতে হবে, এরকম কোনো কথা না। বিং বিগার লিখো, কোনো অসুবিধা নেই, বুঝছো? এই চ্যাপ্টার থেকে তোমরা আশা করতে পারো 7 থেকে 10 মার্ক, আর পরবর্তী চ্যাপ্টার থেকে আশা করি আরো এরকম 7 থেকে 10 মার্ক, 40 মার্ক টোটাল যদি ধরি, 30 মার্ক আনসার করতে হবে। এই 2 চ্যাপ্টার থেকে তোমরা আশা করতে পারো আজকের যে চ্যাপ্টার পড়াইছি এবং আগামী দিন যে চ্যাপ্টার পড়াবো, এই 2টা চ্যাপ্টার থেকে তোমরা 18 থেকে 20, 18 মার্ক ধরো, 16, 17, 18 মার্ক আশা করতে পারো এই 2টা চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তাহলে আজকে স্যার। এখানে থাকুক নাকি? ওকে স্যার।